স্যার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। Hello everyone, this is Abrar Hafiz Rabbani from Notre Dame Science Club. Welcome to the very first episode of Notre Dame Science Club presents Elucidation Hour. Notre Dame বিজ্ঞান ক্লাব 1955 সালের 18 সেপ্টেম্বর ফাদার রিচার্ড উইলিয়াম টিম সিএসসি এর হাত ধরে তার যাত্রা শুরু করেছিল। নটর ডেম বিজ্ঞান ক্লাব তার যাত্রাকাল থেকেই চেষ্টা করে আসছে দেশের সকল মানুষ ও শিক্ষার্থীর মাঝে সায়েন্স ইন হিউম্যান ওয়েলফেয়ার এই মোটোটি পৌঁছে দিতে। এরই প্রয়াস হিসেবে নটর ডেম বিজ্ঞান ক্লাব ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে ব্যতিক্রমধর্মী কিছু আয়োজনের। আমরা সকলেই জানি বর্তমান বিশ্ব করোনাকালীন একটি আতঙ্কের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর ব্যতিক্রম বাংলাদেশেও নয়। এই হিসেবে আমরা উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের এই লাইভ প্রোগ্রাম আয়োজন করছি, যার প্রতিটি পর্বে আমাদের মাঝে উপস্থিত হবেন বিশিষ্ট কিছু অতিথি। আর দেরি না করে আমরা অনুষ্ঠানে মূল অংশে প্রবেশ করি। নটর ডেম সায়েন্স ক্লাব প্রেজেন্স এলুসিডেশন আওয়ার এর প্রথম পর্বে আমি প্রথমেই স্বাগত জানাই নটর ডেম কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও সিএসসি মহোদয়কে। স্বাগত জানাই নটর ডেম বিজ্ঞান ক্লাবের চিরতরুণ মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও স্যারকে। এবং আরো স্বাগত জানাই নটর ডেম কলেজে জীববিজ্ঞান বিভাগের লেকচারার এমডি নাজমুল হাসান স্যারকে। আমরা আমাদের এ পর্বে অতিথি হিসেবে পেয়েছি বিশিষ্ট দুইজন অতিথিকে, যারা দেশের করোনা মোকাবেলায় সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছেন। প্রথমেই আমি স্বাগত জানাই আইইডিসিআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর আহমেদ নওশের আলমকে। এবং সর্বশেষ আমি স্বাগত জানাই হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট হেলথ অফিসার ডক্টর আবির শাকরান মাহমুদকে। আমরা সকলেই আপনাদেরকে এই শোয়ে পেয়ে খুবই আনন্দিত এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় প্রদানের জন্য। ফাদার, আমি প্রথমেই আপনার কাছে চলে আসব শো এর উদ্বোধন করার জন্য। ফাদার, আপনার কাছে আমি বিশেষভাবে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো ফাদার, আমরা সকলেই জানি যে নটর ডেম কলেজ প্রাঙ্গণ সবসময় শিক্ষার্থী মুখর একটি পরিবেশ বিরাজমান থাকে। তো এখন সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ছাড়া আপনি আপনার সময় ঠিক কিভাবে পার করছেন ফাদার? ধন্যবাদ আবরার। উপস্থিত আমাদের অতিথিবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবাইকে এবং যারা এই অনুষ্ঠান দেখছি সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। নটর ডেম কলেজ ক্যাম্পাসে আমরা 10 জন ফাদার থাকি, আর আমাদের এই 10 জনের কাজই হলো ইউনিভার্সিটি এবং কলেজে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। আমাদের কলেজে প্রায় 6,500 ছাত্র, ইউনিভার্সিটিতে প্রায় 1,500 ছাত্রছাত্রী আছে। আমাদের এই ক্যাম্পাসের প্রাণ হলো আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের এই প্রতিষ্ঠানের চালিকা শক্তি হলো আমাদের শিক্ষকবৃন্দ। এখন এই যে মহামারীর কারণে প্রায় 3 মাসের বেশি সময় ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং শিক্ষকদের অনুপস্থিতি কেমন হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। এখন বৃষ্টি হচ্ছে, আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর সবুজ ঘেরা, মাঠে প্রচুর ঘাস এবং অনেক সবুজ সুন্দর ক্যাম্পাস, কিন্তু অনেকটা যেন প্রাণহীন মনে হয়, কারণ আমাদের কলেজের প্রাণ আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা অনুপস্থিত। এই অনুপস্থিতিতে আমাদের মাঝে মাঝে নিঃসঙ্গ লাগে, কিন্তু আমাদের চিন্তা চেতনায় সবসময় আমাদের শিক্ষার্থীরা আছে। সকালে ঘুম থেকে উঠে যখন প্রার্থনায় বসি, শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য প্রার্থনা করি এবং মঙ্গল কামনা করি যাতে সবাই এই মহামারীর দুর্যোগের সময়ে সবাই সুস্থ থাকে, ভালো থাকে এবং প্রত্যাশা করি আবার সবাই কবে এই ক্যাম্পাসে ফিরে আসবে, এই ক্যাম্পাসে প্রাণের সঞ্চার করবে। কিন্তু যতই দিন যাচ্ছে আমরা খুব অস্থিরতার মধ্য দিয়ে আছি, তবে আশাহত হইনি। আশা করি একদিন এই
বাস্তবতা মোকাবিলা করে আমরা আবার সবাই সুস্থভাবে আমাদের এই প্রিয় ক্যাম্পাসে ফিরে আসব। আবার এই ক্যাম্পাসের আমাদের শিক্ষা কার্যক্রম আমরা শুরু করব। তাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সমস্ত শিক্ষার্থী, আমাদের শিক্ষক মণ্ডলী, কর্মচারী এবং আমাদের প্রত্যেকের পরিবারের পিতামাতা সবার জন্য আমি শুভ কামনা করি, মঙ্গল কামনা করি। ঈশ্বর যাতে সবাইকে সুরক্ষা করেন এই মঙ্গল প্রার্থনা করি। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরাও ঠিক একই কামনা করি এবং ফাদার আমরা বিশ্বাস করি যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তোবা শিক্ষার্থীরা আরো উপকৃত হবে। এবং ফাদার আপনাকে এই লাইভটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, হয়তোবা আপনি পুরো লাইভটি উপভোগ করবেন। তিতাস স্যার আপনার কাছে আমি ফিরে আসব। স্যার আপনার কাছে আমি জানতে চাই যে আপনি কলেজের স্বাভাবিক যে সকল কার্যক্রম আছে এবং এর পাশাপাশি ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সবসময় ব্যস্ততা মুখর একটি সময় পার করে থাকেন। তো এখন আসলে ব্যস্ততাহীন সময়টি ঠিক কিভাবে পার করছেন? ধন্যবাদ আপনার ফাদারকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর করে কথা বলেছেন, আমাদের মঙ্গল কামনা করছেন সবার জন্য। আর নিঃসঙ্গতা, অবশ্যই আমরাও এখন নিঃসঙ্গ, আমাদের পরিবারের সাথে আছি, কিন্তু আরেকটি নিঃসঙ্গতা হচ্ছে আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে অনেক দূরে আছি। আমি এটা লেখায় লিখেছিলাম, এটা আমাদের একটা মোহ, একটা মায়া, একটা ভালোবাসার জায়গা, সেই জায়গা থেকে আমরা অনেক দূরে আছি। আর এখন কাজকর্ম বলতে পারিবারিক সময় দিচ্ছি, যেগুলি করতাম না হয়তো সেগুলি সবাই সেগুলি করতে হচ্ছে, সেগুলি করছি। এছাড়া সময়টা কাটছে, কলেজের বিভিন্ন কাজ আছে, যেমন ক্লাস তৈরি করছি আমরা, তারপরে নতুন নতুন প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করছি, সেগুলো চিন্তা ভাবনা করছি এইভাবে। তবে কলেজে যেভাবে প্রাণ শক্তি নিয়ে অনেক প্রাণ নিয়ে একসাথে কাজ করতাম, সেটা অবশ্যই এখানে পাচ্ছি না, এটা অবশ্যই ফিল করি। তো আমাদের এই ছোট ছোট ক্লাবের বিভিন্ন কার্যক্রম চলছে, প্রত্যেকটি ক্লাবে চেষ্টা করছে তাদের ভিন্ন ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান করে আমাদেরকে সতেজ রাখার জন্য। আমরা সেই ক্লাবের অনুষ্ঠানগুলিতে অংশ নিচ্ছি এবং আমাদের ছেলেদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো ওইভাবেই দিন কেটে যাচ্ছে। তবে আশা করছি অদূর ভবিষ্যতে আমরা আবার আমাদের প্রাণের ক্যাম্পাসে ফিরে যাব। ধন্যবাদ আবরার। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার নাজমুল স্যার আপনার কাছে আমি ফিরে আসব যে স্যার আপনি কেমন আছেন এবং আপনার পরিবার কেমন আছে? স্যার আপনার মিউট করা আছে, একটু আনমিউট করে দিন। উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর ফাদারকে দেখে, পিতার স্যারকে দেখে এবং উপস্থিত সম্মানিত অতিথিদের দেখে আমি সত্যি আনন্দিত। তো এখন আছি পরিবারের সবাইকে নিয়ে আছি, মোটামুটি ভালো, পরিবারকে একটা সময় দেওয়া যাচ্ছে বেশি, তো তারাও খুশি। তো সে মিলিয়ে আছি, মোটামুটি আমরা ভালোই আছি। তবে নতুন পরিস্থিতিতে সবকিছু নতুন ভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করছি। তবে আমরা সবচেয়ে বেশি মিস করছি এখন বর্তমানে আমাদের প্রাণপ্রিয় নর্ডেম কলেজকে, নর্ডেম ক্যাম্পাসকে, এবং একই সাথে আমরা মিস করছি আমাদের প্রিয় ছাত্রদেরকে, যাদের সাথে কথা বলতাম, যাদেরকে অনেক শেখানোর চেষ্টা করতাম, মিশতাম। তো সেই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে আপাতত। তো আমরা বিশ্বাস করি এই কষ্ট বেশি দিন থাকবে না, যে কোনো সময় আমরা আবার আমাদের প্রাণের ক্যাম্পাসে ফিরে যাব, ছাত্রদের সাথে কাজ করা শুরু করে দেব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। নওশের স্যার আপনার কাছে আমি ফিরে আসব ঠিক একই প্রশ্নটি নিয়ে, যে আপনি ঠিক কিভাবে পার করছেন। আমরা জানি যে আপনি বর্তমানে আইডিসিআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হিসেবে নিযুক্ত আছেন, তো এখানে খুবই ব্যস্ততা মুখর একটি সময় পার করেন, তো সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। থ্যাংক ইউ আবরার। আসলে আমাদের ঠিক অন্যদের থেকে একটু ডিফারেন্ট, যেহেতু আমরা হেলথ সেক্টরে আছি এবং আইডিসিআর প্রথম থেকেই এই কোভিড আউটব্রেকটা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছিল। তো সেদিক থেকে আইডিসিআর একটা ভূমিকা ছিল যে পেশেন্ট গুলো যাতে আউটব্রেকটা না হয় এবং আউটব্রেকটা চীন থেকে, উহান থেকে বা রোগীগুলো বা অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে না ঢুকতে পারে, সেই হিসাবে আইডিসিআর প্রথম থেকেই খুবই চেষ্টা করে যাচ্ছিল। যেখানে আমাদের এয়ারপোর্টের হেলথ অফিসার এখানে আছেন, ওনারাও জানেন বিভিন্ন পোর্ট গুলো থেকে আমরা খুবই স্ক্রিনিং করতাম এবং পেশেন্ট গুলোকে আইসোলেট করে
চেষ্টা করতাম যে তাদের মধ্যে কেউ কোনো পজিটিভ কেস পাওয়া যায় কিনা সেটা ডিটেক্ট করে তাদের কন্ট্যাক্ট আইডেন্টিফাই করার জন্য এবং তাদেরকেও টেস্ট করার জন্য। তো সেই হিসাবে আইডিসিআর প্রথম থেকেই খুব ব্যস্ত ছিল। আমাদেরকে শুধু যে নর্মাল ডিউটি 9টা 5টা করতে হয়েছে তা না, আমাদেরকে 9টা 5টার বাইরেও ডিউটি করতে হয়েছে। রোস্টার ডিউটি যেটা আমরা করেছি, এখনো চলছে আমাদের আসলে এই কাজ। তো অন্যদের যেরকম একটু গ্যাপ ছিল যে তাদের হয়তো নটরডেমে যেরকম স্যারদের স্টুডেন্টদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল না, বাসায় সময় দিতে পারছিলেন, আমাদের দিক থেকে একটু উল্টো ছিল যে আমরা বাসায় বরঞ্চ একটু কম সময় দিতে পারছিলাম, কারণ হচ্ছে যে অফিসে একটু বেশি সময় দিতে হয়েছে। তবু আমরা সেদিক থেকে মনে করি ভাগ্যবান যে না, এই ক্রাইসিসের সময় আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি এবং আমাদের সুযোগ ছিল আমরা কাজ করার। তো সেদিক থেকে আমরা মনে করি যে না, আমাদের খুব মানে কষ্ট হলেও সেটা আমরা মেনে নিয়েছি এবং আমরা ভেবেছি যে না, এটা আমাদের দায়িত্ব আসলে। ধন্যবাদ স্যার আপনাকে। উপস্থিত যারা দর্শক আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের আজকে আলোচনা হবে হচ্ছে ভাইরাস নিয়ে, এর ডিটেলস নিয়ে। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। অনুষ্ঠানে আমি আবার ফিরে আসছি। আবির ভাই, আপনার কাছে আমি ফিরে আসবো যে আপনি হচ্ছে ভাই এখন টাইমটা ঠিক কিভাবে পার করছেন? মানে খুবই ব্যস্ততা মুখর একটি সময়। আপনার পরিবার কেমন আছে এবং আপনি নিজে কেমন আছেন? আবির ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আবরার। ফার্স্ট আইড লাইক টু থ্যাংক। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফার্স্ট আইড লাইক টু থ্যাঙ্কস টু অলমাইটি যে এই কোভিড ক্রাইসিসের মধ্যেও আল্লাহ আমাদেরকে এবং আমাদের ফ্যামিলিকে সুস্থ রেখেছেন সবাইকে। এবং আমি আত্মার মাগফিরাত কামনা করছি যারা এই কোভিড ক্রাইসিসে আসলে শহীদ হয়েছেন পুরো বিশ্ব জুড়েই, তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং থ্যাঙ্কস টু নর্ডেম সায়েন্স ক্লাব এবং নর্ডেম কলেজ অথরিটি এবং আজকের এই আয়োজকদের যে আজকে আমাকে এই সুন্দর একটি অকেশনে ইনভাইট করার জন্য। এখানে স্যার যেটা বলেছেন যে আসলে সবার ক্ষেত্রে এখন যারা হোম কোয়ারেন্টাইনে আছেন বা লকডাউনের মধ্যে আছেন তাদের হয়তো বা কিছুটা গ্যাপ যাচ্ছে, তারা কিছু লেজার টাইম যাচ্ছে। আর আমরা যারা ফ্রন্ট লাইনে আছি, হেলথের কাজ করছি, স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছি, তাদের আসলে জিনিসটা উল্টা হয়েছে যে তাদের আসলে এখন ব্যস্ততা আরো বেড়ে গিয়েছে। আমাদের যেরকম রোস্টার থাকতো এখন আসলে আমাদের 24 আওয়ার্স রোস্টার থাকে। আর ইতোমধ্যেই যা তুমি বলেছো, আবরার বলেছে এবং আপনারা জানেন যে আমি অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট হেলথ অফিসার হিসেবে নিয়োজিত আছি। তো এয়ারপোর্টে আসলে এখন আরো যেহেতু করোনার জন্য স্ক্রিনিং প্রসেস চলছে এবং আনুষঙ্গিক যে দায়িত্বগুলো সেগুলো তো রয়েছেই। সো অ্যাকচুয়ালি আমাদের খুবই বিজি টাইম যায় এবং আমরা খুবই 24 আওয়ার্স করে রোস্টার করছি, না ঘুমিয়ে, না মানে খেয়ে দিয়ে কোন মতে, মানে যেভাবে ডিউটি চলে আর কি একজন খুবই। তো একদম প্রথম থেকেই চীনের উহান, সেই সময় থেকে যখন চীনের উহান থেকে ভাইরাস শুরু হয়েছে, মানে ভাইরাসের আউটব্রেক হয়েছিল, তখন থেকে সরকার ওখানে আমাকে পোস্টিং দিয়েছে। এরপর আমি সবগুলো যে মেজর অকারেন্স গুলো ছিল সেই অকারেন্সের সময় আমি এয়ারপোর্টে ছিলাম। সো সেই হিসাবে অ্যাকচুয়ালি বলতে গেলে এখনো যে সুস্থ আছে সেটা সম্পূর্ণ আসলে উপর আল্লাহর রহমত ছাড়া কিছুই না। এবং আমার সাথে যারা নিয়োজিত আছে এয়ারপোর্টে তাদের অনেকে কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে আক্রান্ত হয়েছে। আমার এই জন্য কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল, এরপর আবার আমরা ব্যাক করেছি। এর মধ্যে আবার অনেকে আক্রান্ত হয়েছে, অনেকের আমার এক কলিগের বাবা আইসিইউতে থাকাকালীন মৃত্যুবরণ করেছে এয়ারপোর্টে কলিগের। তো সব মিলিয়ে আসলে আছে আর কি। এখন সারা দেশ যেরকম আছে আমরাও সেরকম আছি। সারা দেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। এখন সবাই যেরকম আমাদের সব মিলিয়ে অবস্থাটাও সেরকম। ধন্যবাদ। জি ভাইয়া, আপনার কাছে আবার আমি ফিরে আসব আপনার অভিজ্ঞতা শোনার জন্য। নাজমুল স্যার, আপনার কাছে আমি চলে আসব যে পুরো বিশ্বে করোনাকালীন বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে। তো আমরা যদি একটু ব্যাকট্রেক করে ফিরে আসি, যে বেস থেকে যদি আমরা আলোচনা করি যে ভাইরাস জিনিসটা আসলে কি, মানে এটি কি জীব নাকি জড়, বা এর মৌলিক গঠন সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন নাজমুল স্যার। স্যার আপনার মাইকটা স্যার হচ্ছে শোনা যাচ্ছে। জি স্যার। সরি, আবারও ধন্যবাদ জানাই সায়েন্স ক্লাবকে।
সময় উপযোগী একটা বিষয় নিয়ে আলোচনার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। বর্তমান সময় সবাই আসলে এই একটা ভাইরাস নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আছে, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। আসলে ভাইরাস ভাইরাস শব্দটা আমাদের কাছে যতটা পরিচিত, কিন্তু ভাইরাসটা আসলে কি এটা নিয়ে আমাদের জানার অনেক আকাঙ্ক্ষা আছে, অনেকে আমরা জানি না, সে বিষয়টা জানতে চাচ্ছি। তো ভাইরাস এমন একটা জিনিস, এটাকে জীব বলা যাচ্ছে না, জড়ও বলা যাচ্ছে না, ইভেন বস্তু বলবো কিনা সেটাও বলা মুশকিল, হয়তোবা যুক্তির খাতিরে এটাকে বস্তু আমরা বলছি। তো ভাইরাস হচ্ছে, আমরা যদি একটু দেখি, এটাকে দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না, এটাকে আমরা খালি চোখে কোনোভাবে স্পর্শ করতে পারছি না, এরকম একটা বস্তু, যে বস্তুটা যদি তার ইতিহাস বিবেচনা করি বা এর গঠন দিকে দেখি, তাহলে এটা হচ্ছে মূলত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এই দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। আমরা জানি একটা জীব হওয়ার জন্য আমাদের মূলত কয়েকটা জিনিস খুব অপরিহার্য, যেমন তার একটা কোষীয় গঠন থাকতে হবে, তারপরে তার কিছু বিপাকীয় কর্মকাণ্ড থাকতে হবে, যেমন একটা শ্বসন প্রক্রিয়া থাকতে হবে, তার বংশ বৃদ্ধির প্রক্রিয়াটা থাকতে হবে। তো এই বিষয়গুলো থাকলে আমরা, এবং মৃত্যু থাকতে হবে, তার জন্ম মৃত্যু, তার বিপাকীয় কর্মকাণ্ড এবং একটা কোষীয় গঠন, এই জিনিসগুলো থাকলেই শুধুমাত্র আমরা তাকে একটা জীব হিসেবে বলতে পারি। তো সেই দিক বিবেচনা যদি আমরা করি, তাহলে দেখবো যে ভাইরাসের মধ্যে এর কি কি আছে। এদের বিপাকীয় কোনো কর্মকাণ্ড নেই, তাহলে এতে যে কোষ থাকার কথা সে কোষীয় কোনো গঠন নেই। তারপরেও আমরা এটা, কেউ কেউ ভাইরাস, কোনো যুক্তিতে ভাইরাসকে জীব বলছেন, শুধুমাত্র সে কোনো এক সময় বা অন্য তার পোষক দেহকে ব্যবহার করে সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো আমরা যদি ভাইরাসের ইতিহাসের দিকে একটু তাকাই, তাহলে ভাইরাসের কিন্তু দেখা যায় পৃথিবী সৃষ্টির অনেক পরপরই, অর্থাৎ বহুকাল আগ থেকে ভাইরাস কিন্তু পৃথিবীতে ছিল। ভাইরাস জনিত রোগে বহু উদ্ভিদ প্রাণী আগে থেকে আক্রান্ত হয়েছিল। যেহেতু এই জিনিসটাকে কেউ উপস্থাপন করতে পারে না, আবিষ্কার করতে পারে না কেন হচ্ছে, সে কারণে এটা অজানা রোগ হিসেবে মানুষ এটাকে চিহ্নিত করত, বা এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখতো, কেউ কেউ এটাকে অভিশাপ হিসেবে দেখতো। পরবর্তীতে অ্যালডফ মায়ার নামক একজন সায়েন্টিস্ট, এটা সম্ভবত 1886 সালের দিকে, উনি প্রথম টোবাকো মোজাইক এর উপর একটা ডাক করেন, একটা রোগ। টোবাকো মোজাইক হচ্ছে একটা ডিজিজ। এই ডিজিজটা কিন্তু আমরা আমাদের চারদিকে খুব সহজেই দেখতে পাই। যেমন ধরো, আমরা যদি একটা পেঁপে গাছের কথা ধরি, পেঁপে গাছের যেমন তার সবুজ পাতা, তার মধ্যে হলুদ হলুদ একটা ছোপ ছোপ দাগ তৈরি হয়, কিন্তু সিম গাছের পাতার মধ্যে রোগটা বেশি দেখা যায়। তো এই যে সবুজের মধ্যে হলুদ হলুদ দাগ হয়ে গেল, এটাই কিন্তু একটা মোজাইক রোগ। তাহলে অ্যালডফ মায়ার প্রথমে টোবাকো মোজাইক রোগের কারণ হিসেবে একটা জীবাণুর কথা প্রথম উপস্থাপন করেন। পরবর্তীতে দেখা যায় আইভানোস্কি নামক একজন সায়েন্টিস্ট এই জিনিসটাকে, এই রোগাক্রান্ত পাতা থেকে ভাইরাসটাকে ফিল্টার করে উনি প্রথম প্রমাণ করে যে এটা এমন একটা জীবাণু দ্বারা সংঘটিত রোগ, যে জীবাণুটি ব্যাকটেরিয়া অপেক্ষা ক্ষুদ্র। এখান থেকেই ভাইরাস সম্পর্কে জানার আগ্রহ মানুষের, এটা চেনার প্রতি আগ্রহ বেড়ে যায়। পরবর্তী অনেক বিজ্ঞানী কাজ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সায়েন্টিস্ট স্ট্যানলি প্রথম ভাইরাসকে ক্রিস্টালাইজড করেন। আচ্ছা, ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে ওই তামাকের মোজাইক রোগের কারণ হিসেবে তামাকের রোগাক্রান্ত পাতা থেকে ভাইরাসটাকে উনি সেপারেট করতে পেরেছিলেন। এই সেপারেশনটা করেছিলেন দেখা যাচ্ছে 1935 খ্রিস্টাব্দে। পরবর্তী ঠিক তার 2 বছরের মধ্যেই বাউডেন এবং পাইরি প্রথম ডিসকভার করেন এই ভাইরাসটা দুটো জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডটা থাকছে তার মাঝখানে, আর নিউক্লিক অ্যাসিডকে চারদিকে সারাউন্ডেড করে রাখছে প্রোটিন। তাহলে এই দুটো জিনিস দিয়ে এটি গঠিত। তাহলে এটি নিজেই কি করতে পারে না, এটা দেখা যায় যে যদি একটা জীব দেহের বাইরে থাকে তাহলে সে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় থাকছে, কিন্তু যখনই সে তামাক গাছের পাতার মধ্যে যেতে পারছে তখন সেখানে গিয়ে সে বংশবৃদ্ধি করছে। এখন আমরা হয়তো জানতে পারি যে সে কিভাবে বংশবৃদ্ধি করছে বা কি। তাহলে আমরা এখনো ভাইরাসটা কি সেই বিষয়টা যদি আমরা যাই, আসলে ভাইরাসকে জীবও বলা যাবে না, ভাইরাসকে জ্বরও বলা যাবে না। ভাইরাসকে বলতে হবে জীব এবং জ্বরের বাউন্ডারি লাইনে অবস্থানকারী একটি রাসায়নিক বস্তু। কারণ এর মধ্যে আমরা কিছু জীবীয় বৈশিষ্ট্য পাই। কি কি জীবীয় বৈশিষ্ট্য পাচ্ছি? দেখা যাবে ভাইরাস যখন পোষক দেহে যাচ্ছে, তখন পোষক দেহে ডিএনএ কে ব্যবহার করে সে রেপ্লিকেশন প্রসেসে বলো বা রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে বলো, সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারছে। যেহেতু সে তার সংখ্যা বৃদ্ধি করতে পারছে, সে কারণে আমরা তাকে জীব বলতে পারছি।
সে যে পোষক দেহে যাচ্ছে, যে দেহে গিয়ে সেখানে গিয়ে সে রোগ তৈরি করতে পারছে। যেহেতু সে রোগ তৈরি করছে, সে কারণে আমরা তাকে জীব বলছি। এবং ভাইরাসের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এটি তার রূপ খুব দ্রুত পরিবর্তন করতে পারে। আজকে যে ভাইরাসটি আছে, সে তার জিন ক্রোমোজোমগত গঠন বা জিনগত গঠনকে পরিবর্তন করে সে নতুন নতুন ভাইরাস হিসেবে আবির্ভূত হচ্ছে। তো এই যে ভাইরাসের যে মিউটেশন, ভাইরাসের যে রিকম্বিনেশনের কারণে নতুন নতুন যে ভেরিয়েশন তৈরি হচ্ছে, এই কারণে আমরা তাকে ভাইরাসকে জীব হিসেবে বলছি। কিন্তু যেহেতু ভাইরাসে কোনো কোষীয় গঠন নেই, কোষীয় অঙ্গাণু নেই, এটা যেহেতু একটা নিজে নিজে একটি স্বতন্ত্র ভাবেই তার সংখ্যা বৃদ্ধি যে করতে পারছে সেরকম না, সে কারণে আমরা তাকে জড় বলতে পারছি। তো এই সম্পর্কে সবচেয়ে ভালো ভাইরাসের সংজ্ঞা মনে হয় দিয়েছিলেন রৌফ নামক একজন সায়েন্টিস্ট। উনি ভাইরাস সম্পর্কে বলেছিলেন, ভাইরাস আসলে ভাইরাসই, এটা জীবও না, এটা জড়ও না, জীব জড়ের মধ্যে অবস্থানকারী বা সেতু বন্ধনকারী একটি জীব। তাহলে এই ভাইরাসটা যদি আমরা একটু দেখি, যে ভাইরাসের ভিতরে তাহলে ডিএনএ, তার চারদিকে প্রোটিন আবরণ। এখন যে আমরা যে বর্তমান সময়ে যে ভাইরাসগুলো দেখছি, এই ভাইরাসগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হিসেবে আসছি, সেগুলো কিন্তু এই দুটো জিনিস দিয়ে গঠিত না। এই নিউক্লিক অ্যাসিড, তার বাইরে প্রোটিন আবরণ, প্রোটিন আবরণের বাইরে আরেকটা ফসফোলিপিডের একটা আবরণ দ্বারা তৈরি হচ্ছে। এই ফসফোলিপিডের আবরণটাই কিন্তু জীবের সত্তা তৈরির একটা বৈশিষ্ট্য হিসেবে আবির্ভাব হচ্ছে। তো ভয়ঙ্কর ভাইরাস গুলো কিন্তু আরো জটিল গঠন নিয়ে আসছে। তো আমাদের যদি আগে যখন প্রথম দিকে গবেষণাগুলো শুরু হয়, তখন ধারণা করা হতো উদ্ভিদের রোগ তৈরি করে যে ভাইরাসগুলো, সেগুলো ছিল আরএনএ ভাইরাস। কারণ সেখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে ছিল আরএনএ, এবং আরএনএ কে ঘিরে ছিল প্রোটিন। এবং প্রাণী রোগ তৈরিকারী ভাইরাসগুলো ছিল ডিএনএ ভাইরাস, কারণ ভিতরে ছিল ডিএনএ, তাকে ঘিরে ছিল প্রোটিনের আবরণ। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর যে ভাইরাসগুলো মানুষের ক্ষতি করছে, সেই ভাইরাসগুলো কিন্তু আরএনএ ভাইরাস, এবং তার মাঝখানে থাকছে সে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ, তাকে ঘিরে রাখছে হচ্ছে একটা প্রোটিনের আবরণ, এবং তাকে ঘিরে রাখছে ফসফোলিপিডের আবরণ। আমার ওই ভাইরাসের এই যে রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন ভাইরাস আসছে, এই বিষয়ে আমরা আমাদের যে সম্মানিত অতিথিরা আছেন ওনাদের কাছ থেকে শুনলে আমরা আর একটু ভালো জানতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। নওশাদ স্যার, আপনার কাছে আমি ফিরে আসব যে নাজমুল স্যার যেটি বললেন ভাইরাস সম্পর্কে, এর গঠন সম্পর্কে, এটি যদি আপনি একটু ইলাবোরেট করে বলতেন। এর পাশাপাশি আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো সাধারণ ভাইরাসের সাথে করোনা ভাইরাসের পার্থক্যটা কোথায়? নওশাদ স্যার। ধন্যবাদ আবরার। নাজমুল স্যার ঠিকই বলেছেন, ভাইরাসের ডেফিনেশন উনি যা দিয়েছেন, এবং সুন্দর, আসলে উনি শিক্ষক, সুন্দর করে বলতে পারেন, সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তো আমাদের কোনো কনফিউশন নাই যে ভাইরাস কি সেই ডেফিনেশনে ওনার বলার পরে। এখন আমি যেটা বলবো, আসলে আমরা মেডিকেল ভাইরোলজিতে হিউম্যান যে ভাইরাস গুলো ডিজিজ করতে পারে সেগুলো নিয়ে আমি একটু জাস্ট ব্যাখ্যা করব। আমরা যদি ভাইরাসকে একটু ক্লাসিফাই করি, অনেকভাবেই ক্লাসিফাই করা যায়। যেমন উনি একবার বললেন যে ইনভ্যালাপ ভাইরাস, নন ইনভ্যালাপ ভাইরাস। যেই ভাইরাসের নিউক্লিক অ্যাসিড এবং তার উপর একটা প্রোটিন আবরণ থাকে, যাকে আমরা ক্যাপসিড বলি, এই দুটো স্ট্রাকচার দিয়ে যে ভাইরাসগুলো তৈরি, সেগুলোকে বলা হয় নন ইনভ্যালাপ ভাইরাস। আর তার উপরে যে একটা ফসফোলিপিড আবরণ থাকে, সেটাকে আমরা বলি ইনভ্যালাপ। এই ভাইরাসগুলোতে ইনভ্যালাপ থাকে, সেগুলোকে আমরা বলি ইনভ্যালাপ ভাইরাস। তো ভাইরাসকে তাহলে দুটা সুন্দরভাবে ভাগ করা যায়, ইনভ্যালাপ এবং নন ইনভ্যালাপ। তবে একটা ইন্টারেস্টিং জিনিস যে ইনভ্যালাপ ভাইরাসের ইনভ্যালাপ গুলো সেটা কিন্তু ভাইরাস নিজে তৈরি করে না। সেটা সে যেই হোস্ট সেলটাকে ইনফেক্ট করে, সেই সেলের যেই ফসফোলিপিড, সেই ফসফোলিপিডটাকেই সে তার আবরণ হিসেবে নিয়ে বেরিয়ে আসে। কাজেই ভাইরাসের উপরের ইনভ্যালাপটা আসলে হোস্ট সেল। তার মানে সে যদি হিউম্যান বিং কে ইনফেক্ট করে, তাহলে হিউম্যান বিং এর যে সেল আবরণ, সেই সেল আবরণটা হচ্ছে তার ইনভ্যালাপ। সে যদি প্ল্যান্টকে ইনফেক্ট করে, তাহলে প্ল্যান্টের সেলের যে আবরণটা ফসফোলিপিড, সেটা হচ্ছে তার ইনভ্যালাপ। এবং আরো ইন্টারেস্টিং জিনিস যে একটু আগে নাজমুল স্যার বললেন যে যেই ভয়ঙ্কর ভাইরাসগুলো যদি আমরা দেখি, সেই বেশিরভাগ ভাইরাসগুলো হচ্ছে ইনভ্যালাপ ভাইরাস। আমরা যদি একটা একটা করে নাম বলতে শুরু করি, যে HIV AIDS, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ডেঙ্গি, চিকেনগুনিয়া, তো যেই ভাইরাসগুলোর নাম আমরা দেখবো যে একটু ভয়ঙ্কর, সবগুলোই ইনভ্যালাপ ভাইরাস। এবং নন ইনভ্যালাপ ভাইরাসের এক্সাম্পল যদি আমরা বলি, যে পলিও ভাইরাস নন ইনভ্যালাপ, রোটা ভাইরাস নন ইনভ্যালাপ।
তারাও যে কম ভয়ঙ্কর তাও না, কারণ পোলিও ভাইরাস আমাদের এখন তো যদিও প্রায় ইরাডিকেট হতে চলেছে, কিন্তু একসময় পোলিও ভাইরাসের প্রকোপে প্রচুর বাচ্চারা পোলিও মাইলাইসিস হয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে। তো এখন আমরা সেটাকে হয়তো কন্ট্রোল করতে পারছি। তো আমি যদি আসলে ভাইরাসকে এইভাবে ভাগ করতে চাই, তাহলে এটাকে গ্রসলি দুই ভাগে ভাগ করা যায়। আবার আরো ভাগ করা যায়, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস। আমাদের সমস্ত জৈবিক জীবন্ত যে বস্তু যেটা আমরা বলি, তাদের সব সেলগুলোর ভিতরেই আরএনএও থাকে, ডিএনএও থাকে। যেমন হিউম্যান বিং একটা সেল যদি আমরা চিন্তা করি, তো সেখানে আরএনএও পাওয়া যায়, ডিএনএও পাওয়া যায়, যে কোনো সেলের মধ্যেই পাওয়া যায়। ইভেন ব্যাকটেরিয়াও যদি আমরা চিন্তা করি, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস অথবা প্যারাসাইট, তাদের সব সেলের মধ্যে আমরা আরএনএও পাবো, ডিএনএ পাবো। খুব ইন্টারেস্টিংলি ভাইরাসের ভিতরে আমরা দুটো পাবো না, হয় আরএনএ পাবো অথবা ডিএনএ পাবো। তাহলে এইভাবে ভাইরাসকে আবার ক্লাসিফাই করা যায়, ভাইরাস আরএনএ ভাইরাস এবং ইট ক্যান বি ডিএনএ ভাইরাস। তো আপনার যে কোশ্চেনটা করেছো যে আমাদের নর্মাল ভাইরাসের সাথে করোনা ভাইরাসের কোনো তফাৎ আসলে আছে কিনা, ভাইরাসগুলো আসলে আবিষ্কার হওয়ার পরে দেখা গিয়েছে যে এক একটা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। যেমন যদিও আমি বললাম ইনভেলার ভাইরাস সবগুলো ভাইরাসের তাদের রেপ্লিকেশনের প্রসিডিউর, তাদের ট্রান্সমিশন, তাদের সাইন সিমটম করার যে ক্ষমতা, সেটাও কিন্তু খুব ভ্যারি করে। যেমন আমি যদি বলি যে একজন এক্সাম্পল দিয়ে যদি বলি যে কেউ যদি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয় এবং সে যদি ভালো হয়ে যায়, তাহলে সে লাইফ লং একটা ইমিউনিটি পেয়ে যায়। সারা জীবন এই হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে সে আর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আবার আমি যদি এইচআইভির কথা বলি, কেউ যদি এইচআইভিতে আক্রান্ত হয়, লাইফ লং তাকে এই ভাইরাসটা ক্যারি করতে হবে, মানে আমাদের ইমিউন সিস্টেম এই ভাইরাসটাকে এলিমিনেট করতে পারে না। তাহলে দুটোই কিন্তু ভাইরাস, দুটোই ইনভেলার ভাইরাস। একটা ভাইরাস আমার শরীরে ইনফেকশন করার পরে একেবারেই ভালো হয়ে গেলে সারা জীবনের জন্য আমি ইমিউনিটি পাচ্ছি, আবার এইচআইভি ভাইরাস আমার শরীরে ঢুকলে আমি তাকে ইলিমিনেটই করতে পারছি না। তো করোনা ভাইরাসের প্রসঙ্গে যদি আমি আসি, করোনা ভাইরাস একটা ইনভেলার ভাইরাস, এবং করোনা ভাইরাস সহ আরো বেশ কিছু ভাইরাস তাদের জুনোটিক অরিজিন মানে হচ্ছে এটা অ্যানিমেল থেকে এসেছে। আমি যদি করোনা ভাইরাস ছাড়াও আরো কয়েকটা এক্সাম্পল যদি দিই, আমাদের দেশেই হয়তো আমরা আরো পাওয়া যাবে। র্যাবিস ভাইরাস, এটা আসে কুকুর থেকে, আমরা সবাই জানি কুকুরের কামড় থেকে। নিপা ভাইরাস খুব রিসেন্টলি আমরা জানি যে আসলে বাদুড়ের যে ফ্রুট ব্যাট, যে তারা যেই খেজুরের রস খেতে আসে, সেই রসটা খেয়ে আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি এবং খুব ফ্যাটাল, মানুষ মারা যাচ্ছে। জুনোটিক অরিজিন। তো করোনা ভাইরাস গুলোও কিন্তু জুনোটিক অরিজিন। এবং করোনা ভাইরাসের আমরা যদি ক্লাসিফাই করি, আলফা, বিটা, গামা তিনটা ক্লাসিফিকেশন করা যায়। এবং তার মধ্যে আমাদের যে ভাইরাস গুলো এখন করোনা SARS-CoV-2 আমরা যেটা বলছি যে কোভিড-19 এর জন্য দায়ী, এই ভাইরাসটা বিটা করোনা ভাইরাসের অন্তর্ভুক্ত। এবং তার সাথে সাথে দেখবো যে আমরা এই SARS-CoV-2 বলছি আমরা, তার মানে SARS-CoV-1 অথবা SARS-CoV আমরা যদি বলি কিছুদিন আগেও ছিল, এবং MERS-CoV মিডল ইস্ট করোনা ভাইরাস, এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাস যেটা, এগুলো সবই হচ্ছে করোনা ভাইরাসের ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং তারা বিটা ফ্যামিলির অন্তর্ভুক্ত। এবং তারা SARS-CoV সম্ভবত যতদূর আমার মনে পড়ে যে 2002 দিকে প্রথম তারা আউটব্রেক করলো চীনে এবং তার কয়েকটা আশেপাশের দেশে, এবং তার পরবর্তী পর্যায়ে 2012-তে চলে এসেছিল MERS-CoV মিডল ইস্ট করোনা ভাইরাস, যেটা মিডল ইস্টে তারা ইনফেকশন করতো। এবং সেই ভাইরাস গুলোর পরে আপনি খেয়াল করে দেখবেন 2000 আসলে হচ্ছে 2019 SARS-CoV-2। তাহলে প্রায় দেখা যাচ্ছে এক যুগ বা 10 বছর পর পর মোটামুটি নতুন একটা ভাইরাস আসছে, যেটা সবগুলোরই অরিজিন আমরা ধারণা করছি ব্যাট। তার মানে ব্যাট থেকে ইন্টারমিডিয়েট একটা হোস্ট ছিল, যেমন MERS-CoV-এর জন্য ক্যামেল, SARS-CoV-এর জন্য আমরা বলছি সিভেট ক্যাট। আর এইবার যে SARS-CoV-2 তার জন্য আমরা যতটুকু জানি সেটা হচ্ছে প্যাঙ্গালিয়ন নামে এক ধরনের একটা জন্তু, যেটা চীনে পাওয়া যায়। তার মানে ব্যাট থেকে প্যাঙ্গালিয়ন, তার থেকে মানুষের ভিতরে আসছে। তো এটাও একটা ইনভেলার ভাইরাস। এবং হয় কি, এই ভাইরাসগুলো যখন ব্যাটে থাকে এবং ব্যাট থেকে যখন একটা ইন্টারমিডিয়েট হোস্টে যেতে হয়, তাকে কিন্তু মিউটেট করতে হয়। তার মানে যে এই SARS-CoV ভাইরাসটা যখন আমার হিউম্যান বিং এ আসলো, হয়তো অনেকবারই মানুষের ভিতরে ঢুকেছে, প্রথমবারই তারা ইনফেকশন করতে পারেনি, একসময় মিউটেট করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে যে হিউম্যান সেলের ভিতরে তারা ঢোকার জন্য যে রিসেপ্টর তারা হয়তো পেয়ে গিয়েছে, এবং তারপরে হিউম্যান হোস্ট সেলকে তারা ইনফেক্ট করতে পেরেছে। তো করোনা ভাইরাস যদি আমি বলি, বিশেষ করে SARS-CoV,
তাহলে এটাই হচ্ছে ইনফরমেশন। এবং অন্য ভাইরাস থেকে এটার পার্থক্য এটাই যে সবগুলা ভাইরাস তো জুনোটিক না, এই ভাইরাসগুলো জুনোটিক। এবং কিছু কিছু ভাইরাস লাইফ লং ইমিউনিটি দেয়। এই ভাইরাসের ক্ষেত্রে এখন পর্যন্ত ইমিউনিটির ব্যাপারটা আমরা নিশ্চিত না কতটুকু পর্যন্ত আমরা ইমিউনিটি দেয়। আবরার। ধন্যবাদ স্যার আপনাকে এত গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আবির ভাইয়া, আমি আপনার কাছে ফিরে আসব একটি কোশ্চেন নিয়ে, সেটি হচ্ছে করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত আমরা দেখে আসছি যে একজন করোনা রোগী যখন আক্রান্ত হচ্ছে খুবই সাধারণ কিছু সিমটম দেখা যাচ্ছে। তাহলে একজন রোগী ঠিক কোন পর্যায়ে গেলে সে নিশ্চিত হতে পারবে যে হচ্ছে মানে সে করোনা টেস্টের সম্মুখীন হবে ঠিক কোন পর্যায়ে গেলে? ভাইয়া ভাই আপনার মাইকটা একটু যদি কাইন্ডলি আনমিউট করে দিতেন। ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। আমরা যারা ফিজিশিয়ান আছি আমরা জানি যে কোনো ডায়াগনোসিস প্রসেসে বা রোগের ডায়াগনোসিসের জন্য তোমার কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে তার হিস্ট্রি থাকতে হবে, মানে রোগের হিস্ট্রি বা আনুষঙ্গিক হিস্ট্রি, এবং হচ্ছে তার কিছু সাইন সিমটম থাকতে হবে, আর হচ্ছে তার উপসর্গ থাকতে হবে, এবং হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, যে আমরা যে রক্ত পরীক্ষা করি বা এই যে পিসিআর করছি, এই ধরনের ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে তার পজিটিভ থাকতে হবে। তো কোভিড-19 এর ক্ষেত্রেও প্রায় সেম। তাদের যদি কোনো এক্সপোজার হিস্ট্রি থাকে, তার মানে হচ্ছে আমরা জানতাম যদি যেখানে কোভিড আউটব্রেক হয়েছিল সেসব দেশ থেকে যদি আসে, অথবা সেসব দেশ থেকে এসেছে বা কোভিড রোগীদের সংস্পর্শে এসেছে, এরকম সংস্পর্শে আসার এক্সপোজার হিস্ট্রি আছে, যে সংস্পর্শে আসার। এরপর হচ্ছে তার সাইন সিমটম, যেটা তুমি বলছো যে হচ্ছে তার সাধারণ মানে যে সিমটম গুলো যে কোনো ভাইরাল মানে রোগের ক্ষেত্রেই আমরা দেখেছি বেশিরভাগ কমন যে ভাইরাল রোগ সেগুলোর ক্ষেত্রে সিমটম গুলো হচ্ছে প্রায় সেম। এই সিমটম যেটা সেটা হচ্ছে ভাইরাল ফিভারের মতো জ্বর, সামান্য সর্দি কাশি, শ্বাসকষ্ট, আর কিছু ক্ষেত্রে আমরা ভুটানও দেখেছিলাম বা বিভিন্ন দেশে কেস পেয়েছি যে তার ডায়রিয়া ছিল, এবং বাংলাদেশেও আমরা এরকম কেস পেয়েছি। তার সাথে সাথে ডব্লিউএইচও নিউ প্রোটোকলে আবার অ্যাড করেছে যে কনজাংটিভাইটিস বা চোখ লাল হয়ে যাওয়া, শরীর ব্যথা হওয়া। তো এই সব কিছু মিলিয়ে আসলে যে আমরা পরবর্তীতে ডব্লিউএইচও প্রোটোকল এবং আমাদের ডিজিএইচএস এর প্রোটোকল অনুযায়ী সেটা হচ্ছে আসলে করোনার কোনো স্পেসিফিক সিমটমকে আমরা এখন বেস করতে পারি না। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে সেটা হচ্ছে এটার 80% to 90% কেসে থাকে অ্যাসিমটোমেটিক অথবা মাইল্ড সিমটোমেটিক। সো অনেকাংশেই কিন্তু কোনো সিমটম ছাড়াও করোনা ডেভেলপ করতে পারে যদি তার এক্সপোজার থাকে। মানে আমি যেটা আগে বলেছি যে তার হিস্ট্রি আছে যে করোনা রোগীর সান্নিধ্যে যাওয়ার অথবা তার সাথে। সো এরকম যদি কোনো কোয়েশ্চেন মানে তোমার ইয়ে থাকে, এক্সপোজার হিস্ট্রি থাকে, তার কিন্তু সিমটম ডেভেলপ করতে পারে আবার নাও পারে। যদি সিমটম ডেভেলপ করে তাহলে সেগুলো যে সামান্য জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা, চোখ লাল হওয়া, কিংবা ডায়রিয়া, এরকম জিআইটি সিমটম থাকতে পারে। তবে যেটা আমরা সবসময় বলছি যে থার্ড যেটা বলেছি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, আমরা এখানেও সেটাকে গুরুত্ব দিব, এবং ডব্লিউএইচও থেকে শুরু করে সবাই কিন্তু এটাই বারবার বলছে যে করোনার ডায়াগনোসিসের একমাত্র মানে কনফার্মেটরি এভিডেন্স হচ্ছে ল্যাবরেটরি টেস্ট, যেটা আমাদের মানে সর্বসম্মতিক্রমে সেটা হচ্ছে আরটি-পিসিআর বা রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা হচ্ছে আমরা এখন আইডিয়াল হিসেবে ধরেছি, গোল্ড স্ট্যান্ডার্ড। এটা ছাড়াও আরো কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আছে, যে আপনারা সবাই জানেন যে এখন কিছু অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট করছে, বিভিন্ন দেশে এটা করা হচ্ছে। এছাড়াও আমরা জানি যে আমরা চেস্ট এক্সরেতে আমরা গ্রাউন্ড গ্লাস প্যাটার্ন পাবো, এটি স্ক্যানে কিছুটা ইন্ডিকেশন রয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা কনফার্মেটরি সেটা হচ্ছে আরটি-পিসিআর বা রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সো আমার মতে যে মানুষ কখন বুঝবে যে তার করোনা হয়েছে, এখন যদি আমরা টেস্ট করা যেহেতু হচ্ছে, কিন্তু টেস্টে যদি সুবিধা না থাকে, আমরা যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে আমরা অধিকাংশ ভাইরাল জ্বরই আসলে এখন এই সিচুয়েশনে আমরা বলে নিচ্ছি আপনার করোনা হিসেবে চিকিৎসা করুন। কারণ আপনি নিজেও জানেন না যে আপনি কিভাবে একজন করোনা ক্যারিয়ার বা করোনা রোগীর সান্নিধ্যে এসেছেন। আপনি নর্মালি ধরেন বাজার যাচ্ছেন, বাজার গিয়ে আপনি যেই দোকান থেকে বা যে মুদির দোকান থেকে আপনি বাজার করলেন, সেই দোকানদার নিজে টেস্ট করে নাই, সেই দোকানদার কিন্তু একজন ক্যারিয়ার বা সাফারার হতে পারে। সো তার থেকে কিন্তু আপনার ট্রান্সমিট হতে পারে।
আপনি যেই রিক্সাওয়ালা রিক্সা করে আপনি ইয়েতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, তার কিন্তু কোভিড হতে পারে। সো তার থেকে কিন্তু আপনি ট্রান্সমিট হচ্ছেন, আপনি নিজেও বুঝতে পারছেন না। সো যদি এরকম কেস থাকে যে আপনি বাইরে যাচ্ছেন এবং কিছু মানুষের সান্নিধ্যে এসেছেন, এরপর যদি আপনার জ্বর, যে কোনো জ্বর, কাশি, সর্দি এগুলো থাকে, তাহলে আপনি মোটামুটি ভাবে ধরে নেন এখনকার ক্ষেত্রে, বিশেষ করে যেসব রেড জোন রয়েছে বা যেসব জায়গায় প্রচুর পরিমাণে কেস রয়েছে লাইক ঢাকা, চট্টগ্রাম, সেখানে কিন্তু আমরা বলে নিচ্ছি যদি এরকম ভাইরাল ফিভার থাকে, সাথে জ্বর, কাশি, সর্দি এগুলো থাকে, তাহলে ধরে নেন আপনার চান্স আছে করোনা আক্রান্ত হওয়ার। এর সাথে সাথে আপনি শিওর হওয়ার জন্য তখন আপনাকে ব্যবস্থা নিতে হবে টেস্ট করার। টেস্ট আপনারা জানেন সবাই ইতিমধ্যে, আইডিসিআর, সিডিসি, ডিজিএইচএস সবাই বলেছে যে কোথায় কোথায় টেস্ট করা যাবে। এখন সরকারি পাশাপাশি বেসরকারি ভিত্তিতেও টেস্ট করা হচ্ছে। যদি এমন পরিস্থিতি হয় যে আপনি টেস্ট করার আসলে আনুষঙ্গিক সুবিধা পাচ্ছেন না বা আপনার সিরিয়াল একটু পরে রয়েছে, তাহলে আপনি ওই করোনার ধারণা করে আপনি আসলে চিকিৎসা গ্রহণ করুন। কারণ যেহেতু 80% টু 90% কেসে এটা হচ্ছে মাইল্ড সিমটোমেটিক টু এসিমটোমেটিক, আপনি যদি বাসায় কিছু নির্দেশনা অনুসরণ করেন, সবার থেকে একটু আলাদা থাকেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আমরা আশা করি এটা থেকে আপনি রিগেইন করতে পারবেন। এখন কখন মানুষ হাসপাতালে দৌড়াবে? আমরা সবাই বলেছি যে শ্বাসকষ্ট যদি হয় আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। কখন যদি আপনার এমন সিভিয়ার কাশি থাকে বা সিভিয়ার জ্বর থেকে যেটা আপনার নর্মাল যে মেডিকেশনে যাচ্ছে না, তখন আপনি চিন্তা করবেন যে আমাকে এখন হয়তো হাসপাতালে ভর্তি হতে পারে। এবং যদি শ্বাসকষ্ট, আমরা এখন সবাই ইতিমধ্যে জানি যে পালস অক্সিমিটার প্রায় সবার ঘরে ঘরে এখন আছে এবং যে কোনো হাসপাতালে, ক্লিনিকে আছে। আমরা বলেছি যদি আপনার নর্মালি পালস অক্সিমিটারে 95 এর নিচে চলে আসে, 95 এর নিচে, তখন আপনি চিন্তা করবেন যে আমাকে হয়তোবা চিকিৎসা লাগলেও লাগতে পারে। আর 90 এর নিচে যখন চলে যাবে অক্সিজেন স্যাচুরেশন, তখন অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হতে হবে চিকিৎসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। স্যার, আমরা এখন কিছু কমেন্ট পড়ে আসব। বিভিন্ন প্রশ্ন এসেছে আমাদের কাছে। প্রথমেই আমি যাচ্ছি মুকারাবিন হক নিবিড় ভাইয়া, আমাদের 2016-17 সালে নটরডেম সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট আইসিটি হিসেবে নিযুক্ত ছিলেন। ভাইয়ার প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়া যায় যে করোনা ভাইরাস ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে, তার বাইরের লিপিড লেয়ারের ক্ষয় হওয়া সহ বেশ কিছুই শোনা যায়। আসলে ব্যাপারটা কি, যদি একটু বলতেন। নওশের স্যার। ধন্যবাদ এই কোশ্চেনের জন্য। আসলে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, তার মানে হচ্ছে সায়েন্টিস্টরা আসলে খেয়াল করে দেখছেন যে ভাইরাসটা, তো আমরা সবাই জানি যে ভাইরাসটা মিউটেট হয়। তো মিউটেশন যখন হয় তার জেনেটিক লেভেলে কিছু পরিবর্তন হয়। জেনেটিক লেভেলে পরিবর্তন হলে তার কিছু ক্যারেক্টারিস্টিক্সও পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা আমরা টের পাই তার অনেক ধরনের কি বলবেন লক্ষণাদির উপরে। দেখা যায় এই পরিবর্তনটা ভালোর দিকে হতে পারে, খারাপের দিকে হতে পারে। যেমন আমরা ধরে নিয়েছিলাম যে যখন ইতালিতে যে স্ট্রেনটা গিয়েছিল সেটা হয়তো নর্মাল যে ইউহানের যে স্ট্রেন ছিল তার থেকে একটু ডিফারেন্ট ছিল, সেজন্য ইতালিতে কিন্তু সিভিয়ারিটি একটু বেশি হয়েছে। তো এবং বেশ কিছু মিউটেশনের কথাও কিন্তু সায়েন্টিস্টরা বলেছে। এখন এবং যে কোনো ভাইরাসই কিন্তু কন্টিনিউ, বিশেষ করে যে ভাইরাসগুলো আনস্টেবল এবং আরএনএ ভাইরাস, তাদের কিন্তু মিউটেশনের রেট একটু বেশি থাকে। যেহেতু করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, তার মিউটেশনের রেটটা একটু বেশি। তো এখনো কিন্তু এই মুহূর্তে এটা বলার কোনো সময় আসেনি যে এটা দুর্বল হয়ে গিয়েছে এবং তার সাইন সিমটম গুলো আস্তে আস্তে আমাদের সিভিয়ারিটিটা কমে আসবে। আর ওই যে লিপিড লেয়ারের কথা যেটা বলেছেন, তো আসলে লিপিড লেয়ারের খুব বেশি পরিবর্তন হয় না। কারণ আমি প্রথমেই বলেছি যে লিপিড লেয়ার মানে হচ্ছে একটা ইনভ্যালাপ। তো ইনভ্যালাপটা কিন্তু সে হোস্ট সেল থেকে নিয়ে আসে, মানে হিউম্যান বিং থেকে। তো সেটা তো আসলে প্রত্যেক হিউম্যান বিং এরই লাংস এর যে আমাদের যে অ্যালভিওলার যে সেল গুলো আছে তার স্ট্রাকচার গুলো একই রকম। তবে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ওই মানে যে ইনভ্যালাপের মাঝখানে আমরা বলি এটাকে ট্রান্স মেমব্রেন প্রোটিন। সেই প্রোটিনটা ভাইরাস নিজে তৈরি করে। তো সেই প্রোটিনটা একটা রিসেপ্টর হিসেবে কাজ করে, সে হোস্ট সেলের সাথে বাইন্ড করে, তারপর হোস্ট সেলের ভিতরে ভাইরাসটা ঢুকতে পারে। তো ওই প্রোটিনের একটা পরিবর্তন থাকতেও পারে। এবং আমরা যখন একটা ভ্যাকসিন বা ট্রাই করি বা বানানোর, আমরা চেষ্টা করি যে ওই রিসেপ্টরটা ব্লক করার জন্য ওই প্রোটিনটাকে টার্গেট করি। তো ওই প্রোটিনটার যদি কোনো চেঞ্জ আসে, তাহলে কিন্তু এটা এমন হতে পারে যে হয়তো বা দেখা গেল যে সে আর
হোস্ট সেল যেটা সেটাকে ইনফেক্ট করতে পারছে না, বা হোস্ট সেলের ভিতরে ঢুকে যেই হোস্ট সেলটাকে যে রাপচার করার যেটা সেই সিভিয়ারিটিটা কমে যেতে পারে, কিন্তু সেটা এখন পর্যন্ত বলার মতো অবস্থায় আমরা যেতে পারি নাই। হ্যাঁ, হয়তো আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা দেখার জন্য। আবরার। ধন্যবাদ স্যার। স্যার আমরা আরো একটি প্রশ্ন নিয়ে আসব। সাজ্জাদ ইবনে মহসিন কমেন্ট করেছেন, বাজার থেকে কিছু আনার পর সেই বাজার হতে করোনা দূর করার উপায় কি? নাজমুল স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। ওকে, ধন্যবাদ আবারও। আসলে করোনা যেটা আমরা প্রথমেই বলেছি, এটা তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, শক্তিশালী ইলেকট্রন নিরীক্ষণ যন্ত্রে দেখতে হচ্ছে। তাহলে বাজার থেকে আমরা যখন কোনো কিছু কিনে নিয়ে আসি, সেইখানে ভাইরাসের অস্তিত্ব আছে কি নেই এটা আমাদের WHO যে স্বাস্থ্যবিধি আছে সেটা অনুসরণ করতে হবে। তবে আপাতত যেটা হচ্ছে যে সংক্রমণের ঝুঁকি কিন্তু থাকেই। বাজার থেকে আমরা যদি কোনো সবজি কিনে নিয়ে আসি বা ফলমূল কিনে নিয়ে আসি, নর্মালি যেটি করা উচিত সেটা হচ্ছে আমরা এটাকে প্রথমে বাজার থেকে কিনে আনার পর এটাকে আমরা কোনো একটা স্থানে আহ, যদি ধরতে না হয় দীর্ঘ সময় যদি আমরা এটাকে রেখে দিতে পারি খুব ভালো হয়। দীর্ঘ সময় রেখে দেওয়ার পরে যখন আমরা এটাকে ব্যবহার করব তখন খুবই ভালো যে চলমান পানিতে আমরা এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবং কসলায় যদি আমরা এটাকে ভালো করে স্মেশ করে এটাকে আমরা একটু ধুতে পারি, ভালো করে চলমান পানিতে যদি ধোয়া যায় বা পানির মধ্যে বেশিক্ষণ রেখে এটাকে যদি পানিতে ধুয়ে রাখা যায়। এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, পানি থেকে কিন্তু আবার পানি যে ফোঁটা সেটা কিন্তু আমাদের গায়ে আসতে পারে, আমাদের মুখে চোখে মুখে আসতে পারে। তো সেই সতর্কতা আমাদের থাকতে হবে যেন পানিটা যেন আবার ফিরে এসে আমার গায়ের মধ্যে না এসে পড়ে, সেই সতর্কতাটা আমাদের মধ্যে থাকতে হবে। তারপরে আমরা যদি শাকসবজি বা ফলমূল বা বাজার থেকে কোনো কিছু নিয়ে এসে যখন আমরা ভালো করে ধুলাম তারপরে রান্নার জন্য দিলাম, যে আমি যে হাত দিয়ে ধুলাম সে হাতও আমাকে আবার পরিষ্কার করে নিতে হবে। তো এখানে একটু বাড়তি সতর্কতা আসলে অবলম্বন করা উচিত, যদিও এই কাজগুলো এতটা সতর্কতার সাথে করা, এতটা ধৈর্যের সাথে করা, এটা খুবই কঠিন একটা কাজ। তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে বাজার থেকে জিনিসপত্রগুলো আমরা কিনে নিয়ে আসলাম, কোনো একটা পাত্রে প্রয়োজনে আমরা এটাকে দীর্ঘ সময় রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে। তারপরে আমরা যখন এটাকে ব্যবহার করব আমরা পানিতে রেখে দিলাম বা চলমান পানিতে ভালো করে এটাকে ধুয়ে নিলাম। ধোয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে চলমান পানির ফোঁটাগুলো আমাদের গায়ে মুখে চোখে বা ঠোঁটে কোনোভাবে না আসে, সেইভাবে আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে আমরা এটাকে আমাদের মতো করে ব্যবহার করলাম এবং নিজে হাতটাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই স্বাস্থ্যবিধিগুলো আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আপনার। ধন্যবাদ স্যার আপনাকে। আবির ভাই, আপনার কাছে আমি একটি কোশ্চেন নিয়ে আসবো। আমাদের এখানে একটি কমেন্ট এসেছে, শাহরিয়ার ইভান কমেন্ট করেছে, করোনা জন্মসূত্র নিয়ে এখন পর্যন্ত কতটুকু জানা গিয়েছে তা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ প্রশ্নটির জন্য, যে প্রশ্নটি করেছো। এটা নিয়ে আসলে কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল যে আসলে যেই ভাইরাসের হিসাবে গ্রোথ হিসাবে এটা সার্স কোভি-2 নাম দিয়েছি আমরা, মানে সার্স সেভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম। তো এর আগে এই গোত্রের কিন্তু আরো কিছু ভাইরাস আগেও ছিল। আমরা জানি যে 2002-3 এর দিকে যে সার্স সেভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম SARS-CoV-1 ভাইরাসের আউটব্রেক হয়েছিল। এবং প্রতি বছর আমরা মিডল যেটা হজ থেকে আসার পর আমাদের আরেকটা মার্স ভাইরাসের আউটব্রেক হয়, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। এই সার্স করোনা এবং মার্স করোনা থেকে এই নতুন যে নোভেল করোনা সেটাও কিন্তু আসলে এই গোত্রেরই অন্তর্ভুক্ত। তো এটা নিয়ে আসলে এখনো গবেষণা চলছে যে স্পেসিফিক পিন পয়েন্ট করার জন্য যে এটার আউটব্রেকটা কিভাবে শুরু হয়েছে। এটা ইতিমধ্যে সবাই জানো যে এটা নিয়ে কিন্তু এখনো কোনো কনফার্মেটরি সোর্স বা পেশেন্ট জিরো কে বা কোথা থেকে এসেছে সেটা জানা যায়নি। স্যার যেটা বলেছে যে এটা কিন্তু জুনোটিক আচরণ করেছে, মানে আমরা স্টাডি করে পেয়েছি। তো সর্বপ্রথম ওই চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এটার আউটব্রেকটা হয়। এটা হচ্ছে নভেম্বরে, গত 2019-এর নভেম্বর ডিসেম্বরের থেকে। এবং পরবর্তীতে এটা আসলে চীনের অন্যান্য প্রদেশে এবং পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে যায়। তো এই যে কোনো ভাইরাল স্টাডির আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা জানি যে জিকা ভাইরাসের প্রায় 73 বছর ধরে এগুলা নিয়ে স্টাডি চলছে।
এবং এটা নিয়ে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। এইচআইভি এইডস এই 90-এর দশক থেকে 1980-82 সাল থেকে প্রায় 40 বছর ধরে এটা নিয়ে স্টাডি চলছে, কিন্তু এখনো কোনো কনফার্মেটরি কিন্তু কোনো ভ্যাকসিন বা ঔষধ আবিষ্কার হয়নি। তো এই নোভেল করোনা বা কোভিড-19 যেটা, সেটাও কিন্তু আসলে একটা লেংদি বা সময় সাপেক্ষ স্টাডি লাগবে, তাহলে আমরা এটার সোর্স, প্রতিষেধক, ভ্যাকসিন এগুলো নিয়ে আসলে কনফার্মেটরি একটা মানে একটা স্পেসিফিক পিন পয়েন্ট করে আমরা এরকম কথা বলতে পারবো। যেহেতু এখনো এটা নিয়ে স্টাডি চলছে, এই জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমরা বিভিন্ন কনফিউশন ক্রিয়েট হয়, বিভিন্ন ধরনের কথা শোনা যায়, বিভিন্ন ধরনের গুজব শোনা যায়। কিছু কিছু তো আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনেছি এটা নাকি ভুলে চীনের একটা সৃষ্টি, যে ল্যাব থেকে এটা সৃষ্টি করে ইচ্ছা করে ষড়যন্ত্র আকারে বের হয়ে গেছে। তো এগুলো আসলে সম্পূর্ণ তো কিছুই না, কারণ যেহেতু এটা নিয়ে স্টাডি চলছে, এটা নিয়ে এখন আমরা সঠিকভাবে পিন পয়েন্ট করতে পারিনি। তো আমরা আশা করি সামনে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যখন আরো এটা নিয়ে সায়েন্টিফিক জার্নাল বের হবে, আরো কিছু স্টাডি হবে, তখন আমরা এই বিষয়টা নিয়ে একদম কনফার্মেটরি কোনো ডায়াগনোসিস বা কনফার্মেটরি কোনো পিন পয়েন্ট করে সোর্স বলতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। তিতাস স্যার, আমি আপনার কাছে একটু ফিরে আসব যে করোনাকালীন এই সময়টা আমাদের সবার জন্যই ব্যতিক্রম ধর্মী একটি সময় কাটছে। তো স্যার, আপনি এই সময়টা মানে ব্যতিক্রম ঠিক কি কি কাজ করছেন যেটা সাধারণ সময় হয়তো বা করার সুযোগ হয় না বা করতে পারেন না, সেটি যদি একটু আমাদেরকে জানাতেন। স্যার, আপনার মাইকটা একটু কাইন্ডলি আনমিউট করে দিন। জি স্যার। ব্যতিক্রমী কাজ যেগুলি করছি তার মধ্যে প্রধানতম হচ্ছে বাসার কাজ করতে হচ্ছে, সেগুলি অবশ্যই আমাদের কাছে ব্যতিক্রম। অনেক বাসার কাজ করে ফেলতে হচ্ছে, নিজেকে করতে হচ্ছে। আর এমনিতে আমাদের কলেজ থেকে আমরা ক্লাস তৈরি করছি, এটা আসলে আমাদের কাছে খুব নতুন একটা বিষয়। আমি ফেসবুকে লেখা দিয়েছিলাম আসলে কিভাবে আমরা তৈরি করছি। আসলে আসলে আমরা তো আসলে সেভাবে সম্পূর্ণভাবে আমরা ক্লাস নির্ভর ছিলাম, ক্লাসরুম নির্ভর ছিলাম আমরা। সেখান থেকে এখানে এসে আমরা ক্লাস তৈরি করতে হচ্ছে ডিজিটালি, বা যেভাবে হোক না কেন বোর্ডে রেখে, ক্যামেরা রেখে। তো এইগুলি করাটা আমাদের কাছে খুব কষ্টসাধ্য হচ্ছে। এই কারণে যে আসলে জিনিসটা আমরা জানতাম না, একটা ফাইল কতটুকু হলে পাস করা যায়, গুগল ড্রাইভে কিভাবে লোড করা যায়, আনলোড করা যায়, তারপরে ফোকাসিং কিভাবে করতে হয়, নানাবিধ সমস্যা, একবার এক এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যেটা আসলে ডিফাইন করতে পারছি না। এইটা হলে ওরকম কি করবো, এটা হলে তখন কি করবো, এই জিনিসপত্রগুলো আমাদের শিখতে হচ্ছে। আমাদের কলিগ যারা আছেন, যারা এক্সপার্ট আছেন আইডিতে, তারা আমাদের সবসময় খুব সাহায্য করছেন। সৈকত, নাজমুল আছে এখানে, তারপরে ফয়সাল, ডন স্যার, তারপরে সুভাশিস, নাইমুল, এরা খুব হেল্প করছে আমাদের পুরো টিমটাকে। আমাদের কলেজ যারা অন্যান্য শিক্ষকরা আছেন তাদেরকে খুব সাহায্য করছে। এবং সর্বোপরি আমাদের প্রিন্সিপাল মহোদয় তো খুব আগ্রহী এবং খুব যেটাকে বলে এনার্জেটিক, যে সবসময় বলে নতুন কিছু করার জন্য, নতুন ভাবে করার জন্য। এবং সেটা আমরা মেনে নিয়ে আমরা কাজগুলি করছি। ওনার নির্দেশনা অনুযায়ী আমরা সুন্দরভাবে পরিকল্পনা করে কাজগুলো আগাচ্ছি। তবে যেটা হচ্ছে, যেহেতু আমরা ডিজিটাল ছিলাম না, বা আমরা এই কাজগুলি সম্পর্কে খুব বেশি জানতাম না, যেমন এই যে ফেসবুকে তোমাদের নিয়ে প্রোগ্রাম করছি, এই সময় আসলে আমাদের ক্লাবের নবীন বরণ হওয়ার কথা, বা নবীন বরণের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। আমরা কিভাবে নবীন বরণ করবো সায়েন্স ক্লাবের, কিংবা আমাদের কলেজের নবীন বরণ কিভাবে হবে, সেই সম্পর্কে আমাদের প্রস্তুতির কাজ ছিল। এখন আমরা খুব ব্যস্ত থাকতাম এই সময়টাতে। তো সেই সময়গুলি আমাদের এখন আর করছি না সেই কাজগুলি। তারপরে ধরো জুলাই মাসে যখন আমরা শুরু হয়, তখন আমরা ফেয়ারটা কিভাবে করবো সেই সম্পর্কে আমাদের অনেক কাজগুলি করতে হয়। তো এখন আমাদের আসলে সেই কাজগুলি নেই, সেই কাজ থেকে পরিবর্তিত হয়ে আমরা এখন আবার ফেসবুকে আসছি। তো ফেসবুকে লাইভ করছি, বিভিন্ন প্রোগ্রাম করছি, এটা আমাদের কাছে একেবারে নতুন। অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে, কোনটা করবো, কোনটা করলে ছেলেদের জন্য ভালো হবে। তোমরাও তো আছো তাদের সাথে, তোমরাও দেখো একটা ওই কি বলে একটা অলিম্পিয়াড করেছো। এই যে বিষয়গুলি আমরা শিখছি, আমরা সবাই নতুন করে শিখছি। তো আমরা আসলে এই যে সফটওয়্যার স্ট্রিমিয়ার যে ছিল সেটা জানতামই না, জুম যে ছিল সেটা জানতামই না, স্কাইপে করা যায় সেটাও আমরা বেশি ইউজ করছিলাম না। তো এই যে নতুন ভাবে সবকিছু শেখা হচ্ছে, এটা অনেক বড় কিছু আসলে আমি মনে করি। আপনার ধন্যবাদ স্যার এত চমৎকার ভাবে আমাদেরকে বলার জন্য। নওশের স্যার, আপনার কাছে আমি ফিরে আসব যে আমরা সবাই জানি যে করোনা মোকাবেলায় আইডিসিআর এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা হয়তোবা পিছনে সে সকল অনেক ভূমিকা সম্পর্কে আমরা অবহিত নই পুরোপুরি ভাবে। তো স্যার, আপনি যদি আপনার কর্মক্ষেত্রে কিছু অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করতেন। থ্যাংক ইউ আবরার।
আহ, আসলে আইডিসিআর এর যে অ্যাক্টিভিটি, সেটা আমি আইডিসিআর আসার আগ পর্যন্ত আমি নিজেই জানতাম না। তো আমরা আমাদের দেশে যদি আহ, রোগের ব্যাপারে আলোচনা করি, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়, তো বেশিরভাগ দেখা যায় কি আমাদের মতো দেশগুলো যারা একটু রিসোর্স কনস্ট্রেইন, সেখানে আমরা কিউরেটিভ মেডিসিনের দিকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। এটা ন্যাচারালি, আসলে আমাদের সব সময় তো এত সুযোগ থাকে না কোনো কিছু করার। তো প্রিভেন্টিভ যে জায়গাটা, যে কোনো একটা ডিজিজ আগে থেকে আমরা যাতে না হয় সে ব্যাপারে আমরা পরিকল্পনাগুলো নিব, সেই জন্য দরকার হচ্ছে পাবলিক হেলথ স্পেশালিস্ট, এবং পাবলিক হেলথ স্পেশালিস্টের জন্য পাবলিক হেলথ ইনস্টিটিউট। আমাদের কিন্তু বেশ কয়েকটা পাবলিক হেলথ ইনস্টিটিউট আছে অলরেডি, যেমন ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, আইডিসিআর তার ভিতরে একটা। আবার পাবলিক হেলথ স্পেশালিস্ট তৈরি করার জন্য যে ইনস্টিটিউট দরকার, সেটাকে আমরা বলি নিপসপ, সেখান থেকে পাবলিক হেলথের মানুষ পড়াশোনা করে ডিগ্রি নেয়। তো আইডিসিআর এর কাজটা ছিল একটু ডিফারেন্ট। প্রথম থেকে আইডিসিআর যেটা করতো আমাদের, এবং সেটা আমরা ডেজিগনেটেড ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যে দেশের মধ্যে যদি কোথাও আনইউজুয়াল কোনো সিচুয়েশন হয়, কোন একটা নতুন ধরনের ডিজিজ চলে আসে, অথবা কোনো পুরনো ডিজিজ নাম্বার অফ কেস যদি হঠাৎ করে বেড়ে যায়, তো সেটা কন্ট্রোল করার দায়িত্ব, যেটাকে আমরা বলি আউটব্রেক কন্ট্রোল, সেটা দায়িত্ব হচ্ছে আইডিসিআর। তো কোন একটা আউটব্রেক যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমাকে দুই দিকে যেতে হয়। প্রথম কথা হচ্ছে, এটা যদি আননোন হয়, তাহলে আমাকে টিম পাঠাতে হয় আউটব্রেক ইনভেস্টিগেশনের। সেই টিম স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসে, এবং এই স্যাম্পলটা আইডিসিআর এ এসে ডায়াগনোসিস করে কনফার্ম হতে হয় যে আসলে এটা আমরা যেটা সাসপেক্ট করছি, অথবা কোনো একটা কিছু পাওয়া গেল কিনা। যেমন আমরা যদি কোভিড-19 এর কথাই বলি, আমরা কিন্তু প্রথমে, এখন আমরা যে আরটিপিসিআর করছি, প্রথমে কিন্তু আমাদের হাতে এই কিট ছিলই না। আমরা তখন প্রথমে আমাদের কাছে যে কিটটা ছিল, আমরা ডায়াগনোসিস করতাম যে এটা করোনা ফ্যামিলির কোনো ভাইরাস কিনা, এবং করোনা ফ্যামিলির ভাইরাস যদি ডায়াগনোসিস করতে পারতাম, তারপরে আমরা চিন্তা করতাম যে এটা করোনার ভিতরে আরো কিছু আমাদের 220E, তারপরে হচ্ছে OC42, এগুলো হচ্ছে করোনার আরো কিছু ভ্যারিয়েন্ট। সেই ভাইরাস গুলো আমরা এক্সক্লুড করার চেষ্টা করতাম, যে না, এটা এই ভাইরাস না, এই ভাইরাস না। তাহলে কি, তাহলে এটা হয়তো বা কোভিড-19 বা SARS-CoV-2 হতে পারে। তো ওই প্রথমে কিন্তু এই স্ট্রাগলটা আমাদেরকে করতে হয়েছে আইডিসিআর, এবং তখন আইডিসিআর ছাড়া অন্য কোনো ল্যাব এই কাজটা করতে পারতো না, কারণ আসলে তাদের সেই ম্যান্ডেটও নাই। তারপরে এখন যখন আরটিপিসিআর স্পেসিফিক SARS-CoV-2 ডায়াগনোসিস করার যে প্রাইমার এবং প্রব আমরা পেয়ে গেলাম, এখন আমাদের জন্য একটু ইজিয়ার হয়েছে। বা এখন তো সারা বাংলাদেশে মোর দেন 50, প্রায় নিয়ার অ্যাবাউট 60 ল্যাব তারা ডায়াগনোসিস করছে SARS-CoV। কিন্তু শুধু এইটার জন্য না, যে কোনো সময় সারা বছর ব্যাপী আইডিসিআর এর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের কোথাও যদি কোথাও আউটব্রেক হয়, যে কোনো জায়গায়, সেটা SARS-CoV নতুন হতে পারে, মার্স হতে পারে, নিপা ভাইরাস হতে পারে, চিকনগুনিয়া ভাইরাস হতে পারে, সারা বাংলাদেশে আমরা কিছুদিন আগে, গত 2 বছর আগে চিকনগুনিয়ার একটা বিশাল বড় আউটব্রেক ছিল। তখন আইডিসিআর কি আসলে সেই আউটব্রেক কন্ট্রোলের দায়িত্ব নিতে হয়েছে আর কি। তো সেই হিসাবে আইডিসিআর এর দুই ধরনের বেশ কয়েকটা আমাদের ডিপার্টমেন্ট আছে। যেমন আমাদের ভাইরোলজি ডিপার্টমেন্ট, প্যারাসাইটোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট হচ্ছে ল্যাব, আমাদের জুনোসিস ডিপার্টমেন্ট আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের পাবলিক হেলথের একটা বড় মানে এপিডেমিওলজি উইং আছে। তো সেই সবগুলো ডিপার্টমেন্ট মিলে আমাদেরকে আউটব্রেক বা ডিজিজ গুলো কন্ট্রোল করতে হয়। এবং এর পাশাপাশি আইডিসিআর আরেকটা দায়িত্ব হচ্ছে সারা বছর ডিজিজ সার্ভেলেন্স করা। আমাদের কিন্তু, আমরা যদি কোনো একটা পলিসি মেকিং এর দায়িত্ব নিতে হয় যে এই ডিজিজ কন্ট্রোল করার জন্য আমাকে এই ধরনের ইন্টারভেনশন করা উচিত, তার আগে আমার তথ্য দরকার। সেই তথ্য পেতে গেলে আমাকে সার্ভেলেন্স করতে হবে, নজরদারি, যেটা সারা বছর আইডিসিআর বিভিন্ন ধরনের ডিজিজের জন্য সার্ভেলেন্স করে, এটাও তার আরেকটা দায়িত্ব। তো তার পাশাপাশি আরো বেশ কিছু দায়িত্ব আছে, কিন্তু এই দুটো দায়িত্ব হচ্ছে মেইন। একটা হচ্ছে ডিজিজ সার্ভেলেন্স করা, এবং হচ্ছে ডিজিজ আউটব্রেক কন্ট্রোল করা। আবরার। ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগলো শুনে। আবির ভাই, আমি আপনার কাছে আসতে চাই যে আমরা অনেকেই হয়তো জানি যে দেশের করোনা মোকাবেলায় আপনি সামনের সারিতে থেকে কাজ করে এসেছেন। তো দিন শেষে আসলে করোনা যোদ্ধা হিসেবে কেমন অনুভূতি হয় নিজের কাছে? ধন্যবাদ প্রশ্নটির জন্য। আসলে যেটা সত্যি কথা, আমরা করোনা যোদ্ধা হিসাবে, হ্যাঁ, এটা মানুষ নাম দিয়েছে, কিন্তু এটা আসলে আমাদের দায়িত্ব ছিল। আমরা এজ এ চিকিৎসক, তোমরা জানো, যখন আমরা প্রথম চিকিৎসা হই আমাদের হিপোক্রেটিক ওথ রয়েছে। তো সেখানে আমরা বলি যে হচ্ছে কি, যে পেশেন্টস লাইফ ইজ মাই আটমোস্ট প্রায়োরিটি, হিউম্যান লাইফ, সেটা আমরা খুব সিক্রেট বলে চিন্তা করি। তো এই জন্য আসলে যেটা সত্যি কথা,
মানুষের সেবায় আমার সবসময় এরকম আমাদের মানে প্ল্যান ছিল বা আমাদের ডেডিকেশন ছিল। তার মধ্যে আসলে যে দুঃখের বিষয় যে এই করোনা সিচুয়েশনটা টোটালি বোল্ড ফ্রম দ্য ব্লু পুরা পৃথিবীর উপর চলে এসেছে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা আসলে কেউই কখনো প্রস্তুত ছিলাম না। এটা চিকিৎসক বলো, পুরা দেশ বলো, পুরা বিশ্ব বলো, কেউই কখনো প্রস্তুত ছিল না। তো সেই হিসাবে চিন্তা করলে হ্যাঁ, যে এটা আসলে আমাদের কাছে যুদ্ধের মতো মনে হচ্ছে। আমরা জানি যে যারা আমাদের সামরিক বাহিনী রয়েছে তারা যেমন সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, আমরা ঠিক এরকম আসলে কখনো প্রস্তুত ছিলাম না যে এরকম একটা সিচুয়েশন যে আসবে, পুরো বিশ্ব স্থবির হয়ে যাবে, এটা আমরা কখনো কল্পনা করিনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আসলে হ্যাঁ আমাদের এরকম করতে হচ্ছে। তো একজন ফ্রন্ট লাইনের হিসাবে আমি আসলে নিজেকে খুব গর্বিত বোধ করছি। সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, সেটা আমরা যথাযথভাবে পালন করছি। শুধু আমি না, আজকে পুরো দেশের পুরো বিশ্বের যারা ফ্রন্ট লাইনে যেই সোলজাররা রয়েছেন, তার মানে হচ্ছে স্বাস্থ্য সেবা কর্মী, ডাক্তার, নার্স, সাথে অক্সিলারি স্টাফ, এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সামরিক বাহিনী, ডেলিভারি সদস্যরা যারা বিভিন্ন জায়গার ডেলিভারি দিচ্ছেন, এ থেকে শুরু করে যারা এখন আসলে যারা প্রত্যেক পেশার যারা এখন বিভিন্ন সেবা কর্মে নিয়োজিত আছেন, তারা কিন্তু প্রত্যেকে আসলে করোনা যোদ্ধা, শুধু আমরা না। এবং তাদের সবার কাছে মানে তাদের সবার হয়ে যদি আমার কিছু বলতে হয় যে আমরা আসলে আমাদের জীবনকে বাজে রেখে আমরা যুদ্ধটা করছি, সেটা শুধুই হচ্ছে সবার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো যারা বাসার ভিতরে আছেন তারা কাইন্ডলি বাসার ভিতরে থাকার চেষ্টা করুন। আমাদের যে আত্মত্যাগ, আমরা যে রিস্কটা নিচ্ছি, এই রিস্কের প্রতি সম্মান দেখিয়ে তারা যাতে ফার্দার ট্রান্সমিশনের কোনো কারণ না হয়। প্রত্যেক ব্যক্তি যদি সচেতন হয়, প্রত্যেক ব্যক্তি যদি চিন্তা করেন যে আমি যদি সচেতন হই তাহলে সমাজ সচেতন হবে, সমাজ সচেতন হলে জাতি সচেতন হবে, এবং এরপরেই সবার একত্রিত বা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা করোনা থেকে আসার চেষ্টা করব। তো আমরা ডাক্তাররা যারা রয়েছে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের আসলের দিকে একটু মানে আমাদের মানসিক স্বাস্থ্য আসলে দিন দিন খারাপ হচ্ছে। কারণ সবাই জানো মৃত্যু ভয়ে টানা কাজ করতে মানে কাজ করলে কিন্তু স্বাভাবিকভাবে নিজের মনে একটা ভয় চলে আসে। বাস্তবতা এটা, এখন শুধু আমাদের কেন, সবার কিন্তু একটা মৃত্যু ভয় কাজ করছে, সবাই আক্রান্ত হওয়ার ভয় কাজ করছে। এর মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের দায়িত্বটাকে সর্বোচ্চভাবে পালন করার। এর মধ্যেও দেখে নাও যে তোমাদের রিসেন্টলি তোমরা দেখেছো যে খুলনায় আমাদের একজন ডাক্তার খুন হয়েছেন। তো এর মধ্যে আসলে এই অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমাদের কাম্য নয়। কারণ আমরা কিন্তু সকল ডাক্তাররাই কিন্তু এখন খুবই রিস্ক নিয়ে, সকল সেবাকর্মী কিন্তু খুব রিস্ক নিয়ে কাজ করছে। তো এই দিকটার ব্যাপারে একটু দৃষ্টি দিতে হবে যে আমরা আসলে সুরক্ষা চাচ্ছি, সম্মান চাচ্ছি, আর বেশি কিন্তু কিছু নয়। তো সবাই যাতে সচেতন হই, সবাই যাতে সুন্দরভাবে এই করোনা যে ক্রাইসিস এটাকে মোকাবেলা করতে পারি ইনশাআল্লাহ, এটাই আমার একজন সেবাকর্মী হিসেবে এটাই আমার প্রার্থনা থাকবে সবার প্রতি। জি ভাই, আপনি ঠিকই বলেছেন। আমরাও সেই প্রত্যাশা রাখি হয়তোবা আমরাও একদিন স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবো। নাজমুল স্যার, আপনার কাছে আমি একটি কোশ্চেন রাখতে চাই, সেটি হচ্ছে আবির ভাইয়ের মতো এরকম যারা আছে, যে যখন আপনি দেখেন যে নিজের সন্তানদেরকে এভাবে দেশের সামনের সারিতে থেকে কাজ করছে, তখন আসলে নিজের কাছে কেমন অনুভূতি হয়? ধন্যবাদ আবারও। আসলে বায়োলজি টিচার হিসেবে আমরা কাজ করি, আমাদের ছাত্রদের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্স পড়ানোর ব্যাপারে আমরা ওদেরকে অনেক উৎসাহ দিয়ে থাকি। আর নর্ডেম কলেজের ছাত্ররা সাধারণত প্রথম দিকে বায়োলজি পড়তে চায় না, ওরা বায়োলজিক্যাল ফিল্ডে তাদের কেরিয়ার গড়বে সেটা ভাবেও না অনেক ক্ষেত্রে। তো তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাবে বা বুয়েটে পড়বে, এটা তাদের একটা অন্যরকম স্বপ্ন থাকে। তো আমাদের কিন্তু প্রথম দিকে বহুত কষ্ট করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়, ওদেরকে বুঝাতে হয় যে না, বায়োলজিক্যাল সায়েন্সে তুমি যেতে পারো, বায়োলজিক্যাল সায়েন্সে গেলে তুমি একটা ভালো জব ফিল্ড পাবে, তোমার একটা সুন্দর ফ্যামিলি হবে, অনেক কিছু জানতে পারবে। যেমন এখন আমি যদি বলি যে বর্তমান সময় আমরা যে করোনা মোকাবেলা করছি, সবাই একজন ভাইরোলজিস্ট খুঁজছে যে হয়তো এই এই ভাইরাসের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি বা একটা টিকা তৈরি করে ফেলতে পারবে, আমাদেরকে যে বর্তমান সমস্যা দুর্যোগময় মুহূর্তটা পার করছে সেটা থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে। তো একজন কিন্তু বায়োলজিস্ট খুঁজছে সবাই, একজন ডাক্তার একজন বায়োলজিস্ট খুঁজছে। তো আমরা ছাত্রদেরকে প্রথম দিকে বারবার বলতে 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 এখন দেখা যায় আমাদের অনেক ছাত্র বায়োলজিক্যাল সায়েন্সের দিকে যাচ্ছে। এই বছর আমাদের কলেজ থেকে প্রায় 600-রও অধিক ছাত্র বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ শুধুমাত্র মেডিকেল সায়েন্সে গিয়েছে। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে তারা যে বায়োলজিক্যাল যে ফিল্ড গুলো আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলো আছে,
বিভিন্ন ইউনিভার্সিটির যে টপ লাইন সাবজেক্ট গুলো আছে সেগুলোতেও তারা বায়োলজিক্যাল সায়েন্সে যাচ্ছে। এই যে এই বছর আমরা বললাম 600 স্টুডেন্ট মেডিকেল সায়েন্সে গেল, এরাও একদিন ডাক্তার হয়ে আসবে। তারা যেমন এখন আমাদের আজকে যে সম্মানিত অতিথিরা আছেন, ওনারা কত মানে দেশের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, দেশকে মুক্ত করার জন্য, করোনা মুক্ত করার জন্য, দেশকে ঝুঁকি মুক্ত করার জন্য কিভাবে না কাজ করে যাচ্ছেন। তা আমরা যখন আমাদের ডাক্তারদেরকে দেখি তারা কাজ করছে প্রাণবন্ত ভাবে, একেবারে সর্বোচ্চ শিখরে থেকে কাজ করছেন, তারা দিক নির্দেশনামূলক কাজ করছেন, লিডারশিপ পর্যায়ে গেছেন, তো এগুলো দেখে আমাদের আসলে অনেক আনন্দ হয়। আমাদের শিক্ষক হিসেবে এটা আমাদের জন্য অনেক সার্থকতার একটা বিষয়। আসলে এই জিনিসগুলো পাই বলি এই টিচিং প্রফেশনটাকে এত ভালোবাসি। আমার মনে হয় যদি টিচিং প্রফেশন, কেন আমি টিচিং টিচার হয়ে থাকতে চাই, আমার মনে হয় হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা যে আমাদের ছাত্ররা আমাদের দেশের একেবারে সর্বোচ্চ পর্যায়ে লিডিং পজিশনে আসে এবং তারা সেখানে থেকে মানুষদেরকে সেবা করার চেষ্টা করছে সততার সাথে। এবং নয়ডেম কলেজ থেকে যে শিক্ষাটা তারা পেয়েছে, সততার শিক্ষা, যে একটা মানুষ হওয়ার শিক্ষা, শুধু রেজাল্টের শিক্ষাটা তারা পায়নি, তারা পেয়েছে সততার শিক্ষা। সে শিক্ষাটা যখন দেখি যে তারা সেভাবে কাজে লাগাচ্ছে, আমরা খুবই খুশি হই। তো যারা বায়োলজিক্যাল সায়েন্সে ভবিষ্যতে আসবে তাদের জন্য আমি শুভকামনা রইলো। আর যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছে, ডাক্তার হিসেবে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার ধন্যবাদ স্যার আপনাকে। নওশাদ স্যার, আপনার কাছে আমি ফিরে আসতে চাই। যে আমাদের হচ্ছে সম্প্রতি আমরা দেখেছি যে যুক্ত যুক্তরাজ্যে হচ্ছে একটি ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, যারা বলছে যে হচ্ছে তাদের গভর্নমেন্ট বলছে যে হচ্ছে এটি হচ্ছে তাদের সর্বশ্রেষ্ঠ ব্রেক থ্রু। আর এর পাশাপাশি আমরা হচ্ছে সম্প্রতি দেখেছি যে হচ্ছে বাংলাদেশে প্লাজমা থেরাপি কার্যকর হয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটি আসলে বেশি কার্যকরী হবে বলে আপনি মনে করেন, বা দেশে পরবর্তীতে এটি মোকাবেলার জন্য কি কি প্রতিষেধক ইউজ করা যেতে পারে, যদি আপনি একটু বলতেন স্যার। ধন্যবাদ আপনার। আসলে হচ্ছে যে এখন এত এই ক্রাইসিস মুহূর্তে সবাই আমরা একটা চাচ্ছি যে কোনো একটা কিছু চলে আসুক যে যার থেকে আমরা পরিত্রাণ পাই এই করোনা থেকে। তো ভ্যাকসিন তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা ভ্যাকসিন হয়ে গেলে সবাই আমরা বেঁচে যাই আসলে। কিন্তু সত্যিকার অর্থে ভ্যাকসিন আসলে আমি যেটা মনে করি যে এত সহজ না। কারণ ভ্যাকসিন গুলো তো বেশ কয়েকটা ট্রায়াল হয়ে তারপর আসতে হয়। যদিও এটা এখন চেষ্টা করা হচ্ছে যে ট্রায়ালের অংশটুকু কমিয়ে যত তাড়াতাড়ি সেটা বাজারে নিয়ে আসা যায়, তো তারপরেও আমার মনে হয় না যেটা 2-3-4 মাসের আগে এত দ্রুত চলে আসবে। কাজেই ভ্যাকসিন আমাদের জন্য অপেক্ষা করতে হবে। এবং তারপরেও যারা ভ্যাকসিন তৈরি করবে তাদের নিজেদেরই কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন হবে। একসাথে সারা পৃথিবীতেই ভ্যাকসিনের প্রয়োজন হয়ে যাবে, সবাই ভ্যাকসিন চাইবে এবং সেটা কেনার জন্য একটা প্রতিযোগিতাও হবে একটা সময় যদি ভ্যাকসিন চলে আসে। তো সেই জায়গাগুলো এত তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব আমরা ভাবি না। আরেকটা যেটা বলা হলো প্লাজমা থেরাপি, সেটাও কিন্তু এটা খুব নতুন একটা পদ্ধতি না। আমরা আগেও প্লাজমা থেরাপি দিয়েছি অন্য অন্য রোগের প্রতিষেধক হিসাবে। যে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আসলে আমার যখন কোভিড আমি ভালো হয়ে যাই, আমার ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডিটা যখন নতুন কেউ আক্রান্ত হয় তার ভিতরে দিলে সেই অ্যান্টিবডিটা ভাইরাস গুলোকে নিউট্রালাইজ করে ফেলে এবং ভাইরাস তার রেপ্লিকেশনের যেই পরিমাণে রেপ্লিকেশন করতে পারতো সেটা আর পারে না। কিন্তু এটারও একটা একটা আসলে পদ্ধতি লাগবে। যেমন যে কেউ যদি আমাকে প্লাজমা দেয়, আমি সেই প্লাজমাটা ইউজ করতে পারবো না, কেননা প্লাজমাতে কি পরিমাণ অ্যান্টিবডি আছে সেটা দেখার জন্য একটা টেস্ট করা দরকার, যেটা তার আদৌ অ্যান্টিবডি আছে কিনা, অ্যান্টিবডি থাকলে তার পরিমাণ কত মাপ। তো আমাদের দেশে কিন্তু এখনো অ্যান্টিবডি টেস্টের কিট আমরা অ্যাপ্রুভ করিনি, গভর্নমেন্ট লেভেল থেকে কিন্তু হয়নি যে অ্যান্টিবডি দেখা হোক। হয়তো বেসরকারি ভাবে কিছু দেখা হয়ে থাকতে পারে, কিন্তু এখন প্রথম কথা হচ্ছে অ্যান্টিবডি ডিটেক্ট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যান্টিবডির পরিমাণ কেমন আছে সেটাও দেখার ব্যবস্থা করতে হবে, যেটা আমরা একটা টেস্ট করি এলাইজা মাধ্যম ছাড়া এটা কিন্তু টেস্ট করা যায় না। তো কাজেই এটা ঢাকা মেডিকেল কলেজে প্লাজমা থেরাপির জন্য চেষ্টা করা হচ্ছে, অনেকে প্লাজমা ডোনেটও করেছেন, চেষ্টাও করা হচ্ছে। এটা একটা এফেক্টিভ ওয়ে, কিন্তু তার আগে এই জিনিসগুলো আমাকে এনশিওর করতে হবে যে না, আগে পেশেন্টের থেকে স্যাম্পল নিয়ে দেখতে হবে তার কি পরিমাণ অ্যান্টিবডি আছে, তারপরে সেটা ব্যবহারযোগ্য হবে এবং সেখানে ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে উহানেও কিন্তু তারা বেশ কিছু পেশেন্ট থেকে স্যাম্পল নিয়ে দেখেছে
যে যারা ভালো হয়ে গেছে তাদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ খুব বেশি না। মানে তার মানে হচ্ছে যে এটা যে খুব লম্বা সময় প্রোটেকশন দিবে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এবং সেই জন্যই অনেক জায়গায় দ্বিতীয়বার কেউ আক্রান্ত হতে পারে কিনা ভালো হয়ে যাওয়ার পরেও সেটা নিয়ে কোশ্চেন আসছে, যেটা আমরা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বলছি যে কখনোই সম্ভব না। যেমন আমি আমাদের আলোচনা শুরুতেই বলেছিলাম যে হেপাটাইটিস বি ভাইরাস যদি কেউ ইনফেক্টেড হয় ভালো হয়ে যায়, দ্বিতীয়বার আর কখনোই তার লাইফ এটা হওয়ার কোনো সুযোগ নেই। লাইক হেপাটাইটিস বির সাথে আরো কিছু বলা যায়, মিজেলস, রুবেলা, এই ধরনের। কিন্তু আমি এখনই কোভিড-19 এর ক্ষেত্রে এই গ্যারান্টি দিতে পারছি না যে কেউ যদি আজকে ভালো হয়ে যায় তার অ্যান্টিবডিটা তাকে কতদিন পর্যন্ত প্রোটেকশন দিবে। অ্যাটলিস্ট লাইফ লং তো নাই, এটা তো বলাই যাচ্ছে, কারণ অ্যান্টিবডির পরিমাণ কম। যে প্লাজমা থেরাপিও কিন্তু এখন অনেকটা এক্সপেরিমেন্টাল, এটা কিন্তু একেবারে অ্যাপ্রুভ না যে দিলেই আমরা ভালো রেজাল্ট পাবো। তো চেষ্টা করতে হবে, কারণ যেহেতু আমাদের হাতে ভালো অল্টারনেটিভ নাই, যদি প্লাজমা থেরাপি দিয়ে কিছু ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা করতে হবে। কিন্তু তার আগে আমাদেরকে যে প্লাজমাটা দিব আদৌ সেটা দিলে কাজ হবে কিনা সেটা দেখে নিতে হবে। এছাড়াও বেশ কিছু ওষুধের কথা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। তো সেই এখন অ্যান্টিভাইরাল ড্রাগের বাইরেও কিন্তু বেশ কিছু ওষুধ, হাইড্রোক্সিক্লোরোকুইন, স্ক্যাবু, অ্যাজিথ্রোমাইসিন, বেশ কিছু ডক্সিসাইক্লিন। তো আমার মনে হয় কোনোটাই কিন্তু একেবারেই নিশ্চিত না, সবই এক্সপেরিমেন্টাল। তারপরেও যেহেতু কিছু ড্রাগ আমরা মনে করি একটা অ্যান্টিবায়োটিক একটা কোর্স করলে খুব বেশি ক্ষতি নাই, সেই হিসাবে হয়তো দেওয়া, যদি উপকার হয় তাহলে খারাপ কি। তো আসলে যদি আমরা স্পেসিফিক বলি, যেটা আবির বলছিল যে পিন পয়েন্ট বা একদম স্পেসিফিক তথ্য পেতে এখন আমাদের অনেক সময় লাগবে আমরা ধারণা করছি আর কি। তবে প্লাজমা থেরাপি নতুন কোনো কিছু না, এটা আগেও আমরা ব্যবহার করেছি, করা যেতে পারে। আর ভ্যাকসিন আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি আমরা পাচ্ছি। আপনার? তাও স্যার আমরা আশা রাখি যে আমরা খুবই তাড়াতাড়ি এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাবো। আবির ভাই, আপনার কাছে আমি আবার ফিরে আসব। নটরডেম সায়েন্স ক্লাবের মেম্বার ছাড়া অনেকেই হয়তো ভাবছে যে সবাইকে স্যার ডাকা হলে আপনাকে কেন স্পেসিফিক ভাবে আমি ভাইয়া ডাকছি। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ডক্টর আবির শাকরান মাহমুদ ভাইয়া হচ্ছে আমাদের 2009-10-এ নটরডেম সায়েন্স ক্লাবের সাথে সভাপতি প্রশাসন হিসেবে নিযুক্ত ছিল। তো ভাইয়া, আপনি যে নটরডেম সায়েন্স ক্লাবের স্মৃতি রোমন্থন করেন, তাহলে ঠিক কোন ঘটনাগুলো মনে পড়ে এবং আপনার ক্যারিয়ারে নটরডেম সায়েন্স ক্লাব ঠিক কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে, একটু যদি আমাদের কাইন্ডলি বলতেন ভাইয়া। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে নটরডেম এইটাই আসলে জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যেদিন আমি ওখানে ভর্তি হলাম। এবং নটরডেম সায়েন্স ক্লাবে তো আসলে আমি পরিচিতি আমার নটরডেমে ঢোকার পর না, সায়েন্স ক্লাবে পরিচিতি আমার নটরডেমে ঢোকার আগে, যখন আমি আইডিয়াল স্কুলে ছিলাম। কারণ সায়েন্স ফেয়ারে আমার প্রজেক্ট নিয়ে যেতাম, পার্টিসিপেশন ছিল ক্লাস 6 থেকেই প্রতি বছর। তো তখন থেকে খুব স্বপ্ন ছিল যে নটরডেম কলেজে ভর্তি হলে আমি সায়েন্স ক্লাব করব এবং কাজ করব। তো পরবর্তীতে আমি নটরডেম সায়েন্স ক্লাবে যখন আসলাম, স্বাভাবিকভাবে আমি ইনক্লুড হলাম। এবং আমার সেই ফার্স্ট ইয়ারে, তোমরা যারা ছোটরা আছো তোমরা জানো যে ফার্স্ট ইয়ার থেকে আমাদের সময় তো সাদা শার্ট আর কালো প্যান্টের ছিল, টাই, কালো টাইয়ের ভলান্টিয়ার। ফার্স্ট ইয়ারে যারা ভলান্টিয়ারিং করে এতে ফেয়ারে, সেই থেকে আমার অংশগ্রহণ শুরু। এরপর প্রতিটা ধাপে কিন্তু আমরা ছিলাম। আমার এখনো মনে আছে ক্লাবের সেই ছোট ভাইয়াদের ক্লাব মিটিং এ, প্রতি সপ্তাহে ক্লাব মিটিং এ অংশগ্রহণ। এরপর ক্লাবের হয়ে নটরডেমের কুইজ দল ব্লু যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, এরপর গোল্ড দলের হয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে কুইজ করে বেড়ানো। এরপর আস্তে ধীরে আমরা প্যানেল পেলাম। সায়েন্স ফেয়ার আমরা যখন সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে সভাপতি প্রশাসন হলাম। এরপর হচ্ছে ক্লাবের প্যানেল মেম্বার হয়ে যে কার্যক্রম আমাদের ফেয়ার নেমে ছিল, আমরা হচ্ছে বিভিন্ন পাবলিকেশনস বের করেছিলাম, আমাদের ক্লাব রুমকে ঠিকমতো ডেকোরেশন করা। এরপর যে নবীন বরণ শুরু করে প্রতিটি মুহূর্তই আসলে আমি খুব এনজয় করেছি। এবং নটরডেমের কাছে আমি আসলে খুবই কৃতজ্ঞ, কারণ কলেজটা আসলে খুবই অল্প সময় ছিল, 1.5 বছরের মতো, কিন্তু এটা সারা জীবন আমার ইম্প্যাক্ট ফেলেছে। আমি এখনো বলি যে নটরডেমে থাকাকালীন সময় আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেভাবে করে গ্রো করেছে, এটা আমার সারাটা জীবন প্রভাব ফেলবে। এখন আমি একটা জায়গায় গিয়ে খুবই ইমপ্রম্পটু একটা কথা বলতে আমার কোনো সংকোচ হয় না, কারণ এই যে নটরডেম যে শিক্ষাটা দিয়েছে, লেখাপড়ার পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং নটরডেম সায়েন্স ক্লাব থেকে এই কাজটা শিখেছে, যেহেতু নটরডেম সায়েন্স ক্লাবের সাথে আমি খুবই ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। এবং প্রতিটি পদক্ষেপেই এই জিনিসটা আমাকে সবসময় স্মরণ করাবে
এবং আমাদের সময় মডারেটর ছিলেন সুশান্ত স্যার, তিতাস স্যার তো ছিলেনই। এখন অবশ্য অনেক চেঞ্জ এসেছে, স্যার এখন মডারেটর হয়েছেন। তো যেটাই হোক, আমি কিন্তু প্রায় কলেজের সায়েন্স ফেয়ারে যাই অতিথি হিসাবে, এবং কুইজ মাস্টার হিসাবে আমি কুইজ কার্যক্রমেও যাই। তো এই যে বন্ডিংটা থেকে গেছে ছোট ভাইদের সাথে, যে আবরার তোমরা এখন প্যানেলে আছো, আমরা একসময় প্যানেল করেছি, আমরা জেনে এসেছি যে এই জিনিসগুলো আমরা কিভাবে করেছি। এরপর ইফতার পার্টি হয় প্রতি বছর প্যানেল মেম্বারদের, সেখানেও গেট টুগেদার হয়। তো খুবই ভালো লাগছে যে আসলে আজকে আসতে পেরে একজন গেস্ট হিসাবে, সাবেক একজন নটরডেমের ছাত্র হিসেবে, নটরডেম সায়েন্স ক্লাবের প্যানেল মেম্বার হিসেবে, এবং বর্তমানে যেই সেবা কর্মে নিয়োজিত আছে সে অংশ হিসাবে এখানে স্যারেরা রয়েছেন, তাদেরকে এই কার্যকর অংশ হিসাবে তোমাদের সাধুবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে আশা করি যে, আমরা সবসময় বলে থাকি যে চেঞ্জ ইজ দ্য মোস্ট কনস্ট্যান্ট পার্ট, মানে পরিবর্তনই হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য। এখন যে একটা পরিস্থিতি এসেছে যে আমরা আজ এবার হয়তো বা নবীনবরণ করতে পারলাম না, কিংবা অন্যান্য সায়েন্স ফেয়ারটা হয়তো বা পিছিয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে যে তোমরা ভার্চুয়ালি কানেক্টেড থাকার যে একটা প্রক্রিয়া আবিষ্কার করেছো, এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় পাওয়া এই ক্রাইসিসে। এবং নটরডেম সায়েন্স ক্লাবও আশা করি এই কার্যক্রমটা অব্যাহত রাখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বর্তমান প্যানেল মেম্বার রয়েছে, স্যারদের অসংখ্য ধন্যবাদ, ফাদারকে অসংখ্য ধন্যবাদ, এবং হোস্টদের, নটরডেম কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই শিক্ষাটা দেয় যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং মানে লেখাপড়ার পাশাপাশি কতটা দরকার, সততা কতটা দরকার, স্যার যেটা বলেছেন এই বিষয়ে আসলে বলতে চাইলে অনেক কিছু বলা যায়। আমাদের সময় সততার পরীক্ষা নিয়েছিলেন সুশান্ত স্যার আমাদের ক্লাসে, আমি তো গ্রুপ 7 এর স্টুডেন্ট ছিলাম। এরপরও মানে এই যে এই শিক্ষাটা পেয়েছি, এই শিক্ষাটা সারা জীবন থাকবে। সবসময় যাতে হালাল ভাবে খেতে পারি, সততার সাথে খেতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। এবং খুবই ভালো লাগছে যে তুমি প্রশ্নটা করেছো, এই জন্য কিছুটা স্মৃতি রোমন্থন হলো। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমরাও বিশ্বাস করি যে নটরডেম কলেজ থেকে যে বন্ধনটা আমরা পেয়েছি সেটি সারা বছর অটুট থাকবে। নাজমুল স্যার, আমি আবার আপনার কাছে ফিরে আসবো। অ্যাকচুয়ালি নাজমুল স্যার এবং নওশের স্যার দুইজনের কাছেই আমার প্রশ্নটি হচ্ছে যে নটরডেম কলেজ, শুধু নটরডেম কলেজ না, অন্যান্য স্কুল বা কলেজে যেসব শিক্ষার্থী আছে তারা হচ্ছে হয়তো বা মেডিকেল সেক্টরের দিকে, মানে বায়োলজির এই সেক্টরের দিকে কম ধাবিত হচ্ছে। তো ভাইরোলজি বা মাইক্রোবায়োলজি এই সেক্টর নিয়ে হচ্ছে আসলে প্রসপেক্টটা কত দূর, বা বাংলাদেশের সাপেক্ষে এটা হচ্ছে কতটুকু ক্যারিয়ারে প্রভাব ফেলবে যদি কেউ এটা ক্যারিয়ার হিসেবে এটা গ্রহণ করে। তো নাজমুল স্যার, প্রথমে আপনার কাছে আমি জানতে চাবো। আবারও ধন্যবাদ। আসলে আমি একটু আগেই বললাম যে আমাদের কলেজের ছাত্ররা সাধারণত প্রথম দিকে বায়োলজিটা খুব পড়তে চায় না। ইভেন সায়েন্সের ছাত্ররাই বায়োলজিটাকে খুব বেশি প্রথম দিকে পড়তে চায় না। আসলে তারা স্কুল থেকে বা আগে থেকে বায়োলজি সম্পর্কে যে একটা ভীতি নিয়ে আসে, কলেজে মনে করে যে এটা শুধু মুখস্থ করতে হবে, বা এই শুধু ডাক্তারই হওয়া যাবে, আর তো কিছু বায়োলজি পড়লে শুধু ডাক্তার হওয়া যায়, আর তো কিছু হওয়া যায় না। তো আমি তাদেরকে বলি যে দেখো, আসলে বিষয়টা তা না। দেখা যাচ্ছে। বায়োলজিক্যাল বায়োলজি বিষয়ে পড়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার কেরিয়ার, তোমার চিন্তা ভাবনা, একজন সায়েন্টিস্ট হিসেবে তুমি যদি একজন গবেষক হতে চাও, নতুন কিছু আবিষ্কার করতে চাও, বা এই যে ভাইরাস একটা অজানা বস্তু, এটাকে আমরা দেখছি না, আবারও বলছি এটাকে আমরা দেখতে পাচ্ছি না, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে, সেটা নিয়ে যে আরো কত গবেষণা করা যায়। এখন মানুষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট হিসেবে বায়োলজি নিয়ে প্রচুর গবেষণা করছে, জিন ট্রান্সফারের ক্ষেত্রে বা অন্যান্য কাজগুলো করার ক্ষেত্রে। এবং আহ, শুধু ভাইরাসের যে আমরা ক্ষতিকর দিকগুলোই বলছি, ভাইরাসের কিন্তু অনেক উপকার দিকও আছে। ভাইরাস দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যায়, যে ব্যাকটেরিয়া গুলো আমাদের ক্ষতি করতে পারে, আমরা চাইলে সেই ব্যাকটেরিয়াকে ভাইরাস দিয়ে মোকাবেলা করতে পারি। তো ভাইরাস নিয়ে অনেক পড়াশোনার বিষয় আছে। আমরা জানি মাইক্রোবায়োলজি, সবগুলো ইউনিভার্সিটি, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলো যদি পড়ি, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি একটা সাবজেক্ট আছে। এবং এই মাইক্রোবায়োলজি সাবজেক্ট ফার্মেসি একটা সাবজেক্ট আছে। তো মাইক্রোবায়োলজি সাবজেক্টে যদি কেউ পড়তে চায়, তাকে অবশ্যই বায়োলজিক্যাল সায়েন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এই বিষয়ে যে এই এই আসলে এইখানে যেহেতু অল্প স্টুডেন্ট পড়াশোনা করে, তাই তারা যে কি সাকসেস লেভেলে আছে, তারা কোন পজিশনে কাজ করছে, তাদের জীবন জীবিকা গুলো কেমন, এটা আমরা আসলে খুব কম জানি। যদি আমরা জানতে পারতাম একজন ভাইরোলজিস্ট তার লাইফ স্টাইলটা কেমন, সে কতটা স্বাচ্ছন্দ্য ভাবে আছে নাকি সে কষ্টের মধ্যে আছে, এটা যদি আমরা জানতে পারতাম, তাহলে নতুন ছাত্রছাত্রীরা আগ্রহ পেত, আরে উনি তো বায়োলজি পড়ে বা বায়োলজিস্ট হয়ে ভাইরোলজি মাইক্রোবায়োলজি পড়ে ভাইরাসের উপর পড়াশোনা করে এখন কত সুন্দর একটা লাইফ লিড করছে। আমরা আমাদের চারদিকে তাকালে দেখি একজন ইঞ্জিনিয়ার, তার লাইফ স্টাইলটা অনেক সুন্দর।
আমরা যদি একজন ডাক্তারকে দেখি তার লাইফ স্টাইলটা অনেক সুন্দর, সো আমাদের ছেলেদের মধ্যে স্বপ্ন তৈরি হয়, ও আমি তাহলে ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, তাহলে অনেক সুন্দর বাড়ি হবে, অনেক সুন্দর গাড়ি হবে, তো আমিও কেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। কিন্তু সায়েন্টিস্ট যেহেতু আমরা এই সেক্টর গুলোতে স্টুডেন্টরা কম পড়াশোনা করছে, তাহলে তাদের কর্মক্ষেত্র গুলো কি হচ্ছে, তারা আসলে সেখানে গিয়ে কিভাবে লাইফ স্টাইল তাদের কেমন হচ্ছে, তারা কতটা স্বাচ্ছন্দ্যে আছে, এই বিষয়গুলো আমাদের ছাত্ররা এখনো জানতে পারছে না। আমাদের যে তরুণ প্রজন্ম বা আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই সম্পর্কে খুবই কম জানে, জানে বলে এই বিষয়ের প্রতি আগ্রহ কম। তো আমরা ক্লাসে ছাত্রদেরকে আগ্রহী করে তোলার চেষ্টা করি, এবং আমাদের সামনে যে দুইজন আছেন দুইজনই হচ্ছে বায়োলজিস্ট, এবং আমি বলবো যে ভাইরোলজিস্ট। তো দুইজনই বায়োলজিস্ট, তাদের লাইফ স্টাইল সম্পর্কে যদি নরসেন স্যার যদি আমাদেরকে একটু জানান তার লাইফ স্টাইল, তার জীবন স্টাইলটা কেমন, তাহলে আমাদের নতুন ছাত্ররা আরো বেশি আগ্রহী হবে যে একজন ভাইরোলজিস্ট হিসেবে জীবন কেরিয়ার করা যায়, মাইক্রোবায়োল বা এই বিষয়গুলোর প্রতি পড়াশোনা করা যায়, একজন বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তো আমার মনে হয় স্যার যেহেতু প্রতিষ্ঠিত, স্যারের কাছ থেকে শুনলে আমাদের নতুন প্রজন্ম, নতুন ছাত্রছাত্রীরা এদের প্রতি আগ্রহী হয়ে উঠবে। ধন্যবাদ। নওশাদ স্যার, আপনার কাছে ঠিক একই প্রশ্নটি আমি রাখতে চাই, আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ আবরার। আসলে ব্যাপারে বলতে গেলে কি বলবো, আসলে বায়োলজি তো আসলে এমন একটা সাবজেক্ট, এটা তো যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, আমিও যখন ইন্টারমিডিয়েটে পড়েছি, বায়োলজি তো আমাদের একটা সাবজেক্ট ছিল, এবং সেই সাবজেক্টের ডাইভার্সিটিতে কোনো শেষ নেই। এবং ভাইরোলজি ডেফিনেটলি তার একটা সুপার স্পেশালাইজেশন। তো প্রথম কথা হচ্ছে যে স্কোপ এর কোনো শেষ নাই। আমি যদি ইভেন যে কোনো সাবজেক্টই পড়ি না কেন, সেখানে স্কোপ তৈরি করাটা আমার নিজের কাছে, এবং সেটা যদি আমি ইন্টারেস্ট নিয়ে করি তাহলে আরো সেটা আরো অনেক কিছু পাওয়া যায় সেখানে। আমি আসলে যখন আমি মেডিকেল সায়েন্সে পড়ি, তখন আমি আসলে খুব বেশি যে আহ, খুব আগ্রহ নিয়ে যে আমি পড়েছিলাম, আমার আমার কাছে খুব কিছু মনে হয়নি। কিন্তু তারপরে আমি যখন ভাইরোলজিতে পড়তে এসেছি, আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ইভেন একটা ভাইরাস নিয়ে তুমি তোমার লাইফ কাটিয়ে দিতে পারো। এখন নাজমুল স্যার বলেছে যে এখানে আসলে অনেক কিছু জড়িত। একটা হচ্ছে যে তোমার প্যাশন, আর আরেকটা হচ্ছে তার সাথে তোমার সামাজিক আসলে একটা হিউম্যান বিং, তোমাকে তো তুমি বড় হবা, তুমি সংসার হবা, তোমার সংসার চালাতে হবে, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, সামাজিক স্ট্যাটাস, সবকিছু জড়িত। তো তার পাশাপাশি কিন্তু আবার নিজের একটা প্যাশন বলে একটা কথা থাকে। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন আমি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে একটা ল্যাব আছে, এটা আমরা বলি ন্যাশনাল পলিও ল্যাবরেটরি। তো আমি সেখানে একটা চার্জে ছিলাম। তো পলিও ল্যাবরেটরি ভাইরোলজিস্টদের একটা মিটিং হয়েছিল ব্যাংককে। তো সাউথ ইস্ট এশিয়ান রিজনের সব ভাইরোলজিস্টরা সেখানে এসেছিলেন, তো আমাকেও পার্টিসিপেট করতে হয়েছিল। তো প্রথম দিন আমাদের মিটিং এর পরের দিন জানানো হলো যে পরের দিন আর একটা বড় মিটিং হবে, সেখানে পলিও সাউথ ইস্ট এশিয়ান রিজনের পলিও ইরাডিকেশনের যে চেয়ারপারসন উনি আসবেন। তো উনি আমাদের সাথে মিটিং করবেন এবং আমাদের কিছু পরামর্শ দিবেন। তো আমরা তো অপেক্ষা করছি, পরের দিন অপেক্ষা করলাম। পরের দিন যখন আসলেন চেয়ারপারসন, আমি দেখলাম যে উনি আমার স্যার প্রফেসর নজরুল ইসলাম। উনি সাউথ ইস্ট এশিয়ান রিজনে পলিও ইরাডিকেশন সার্টিফিকেশন কমিটির চেয়ারপারসন। তো উনি আমার সরাসরি টিচার। আমার তো সাথে সাথে বুকটা বড় হয়ে গেল। আমি আমার কলিগদের সাথে বললাম যে উনি আমার স্যার, এবং স্যার সবার সামনে আমাকে ডাকলেন, ও নওশাদ তুমি কবে গতকাল এসেছো না? তো এই যে একটা ফিলিং যে সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নে উনি একজন রিনাউন্ড ভাইরোলজিস্ট, এবং ওনাকে সেই সম্মান দেওয়া হয়েছে যে উনি সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের পোলিও সার্টিফিকেশন কমিটির চেয়ারপারসন। তো এটা তো এক ধরনের অনার, এটা একটা স্যাটিসফ্যাকশন। এটা কিন্তু সবসময় টাকা দিয়ে মূল্যায়ন করলে পাবো না। তো যাই হোক, সেটা একটা অন্য একটা ইস্যু। কিন্তু আমি বলবো যে আসলে আমাদের স্কোপ অনেক জায়গায়। আর এখন এই যে এইবার যে কোভিড আমরা দেখলাম, সেখানে কিন্তু দেখেন যে আরটিপিসিআর করতে হচ্ছে, সেখানে কিন্তু ভাইরোলজিস্টদের একটা বড় ধরনের গুরুত্ব আছে। আমাদের আমরা বেশ আমাদের এমন কোনো ল্যাব গুলো ছিল না ঢাকা ছাড়া, কিন্তু ঢাকার বাইরে খুব কম ল্যাবই ছিল যেখানে আরটিপিসিআর করা যেত। কিন্তু এখন সেখানেও স্কোপ তৈরি করতে হচ্ছে, এবং সেখানে ম্যান পাওয়ারও কিন্তু তৈরি করতে হচ্ছে। যদি আমাদের ম্যান পাওয়ার থাকতো, তাহলে কিন্তু আমরা প্রথম থেকেই সারা বাংলাদেশে এই টেস্ট গুলো করতে পারতাম। তবে আমাদের, আমি যে শুরুতে বলেছিলাম যে আসলে আমাদের পাবলিক হেলথের জায়গাটায় তো ন্যাচারাল কারণেই আমাদের গুরুত্ব একটু কম, যে আসলে তো আমাদের কিউরেটিভ মেডিসিনের দিকে গুরুত্ব বেশি। কিন্তু এটা ঠিক যে আস্তে আস্তে সমস্ত পৃথিবী এই পাবলিক হেলথের দিকে যাচ্ছে, আমরাও এড়ানোর কোনো উপায় নাই। ঠিক আছে, যেহেতু এড়ানোর উপায় নাই, আমাদের এই বায়োলজিক্যাল সায়েন্সে বায়োটেকনোলজির
প্রচুর স্কোপ তৈরি হবে, ভাইরোলজিস্টদের স্কোপ তৈরি হবে, ইভেন মাইক্রোবায়োলজিস্টদের এখন কাজ করার প্রচুর স্কোপ রয়ে গিয়েছে। কারণ ইনফেকশাস ডিজিজ এটা পৃথিবীতে থাকবেই, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো নিজেদেরকে চেঞ্জ করবে, নতুন নতুন রূপে আসবে, নতুন ভাবে আসবে। সেগুলোকে ট্যাকেল করার জন্য, সেগুলোকে মোকাবেলা করার জন্য ভাইরোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট এগুলো লাগবেই, ডাক্তার লাগবে এবং বায়োটেকনোলজি লাগবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর লোক লাগবে। তারা সবকিছুই কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স থেকেই আসবে। তো আমি মনে করি যে বায়োলজি পড়ার খুবই প্রয়োজন এবং সেখান থেকে আমরা স্কোপটা তৈরি করে নিতে হবে পরবর্তী পর্যায়ে। নট দ্যাট যে খালি ডাক্তারই হতে হবে, নট দ্যাট যে আমাকে মাইক্রোবায়োলজিস্টই হতে হবে, ভাইরোলজিস্টই হতে হবে, আরো অনেক স্কোপ তৈরি হবে যেগুলো আমাদের ভবিষ্যতে আস্তে আস্তে আমি মনে করি যে স্কোপ। এবং শুধু আমাদের দেশই কেন আমি চিন্তা করবো, আমাদের দেশের বাইরেও তো যারা অনেকে যাবে তারা সেখানে তাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এবং সেই ক্ষেত্রেও কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের আমি মনে করি যে খুব বড় ধরনের একটা গুরুত্ব আছে। তো আমি নিজে ভাইরোলজিস্ট হিসেবে কতটুকু করতে পারলাম, আমি আমাদের ভাইরোলজি সোসাইটিটা এখন পর্যন্ত খুব নতুন। আমরা হয়তো দেশে 60-70 জন ভাইরোলজিস্ট বের হয়েছি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে। তারা আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু আমাদের জ্ঞান বুদ্ধি সেগুলো কাজে লাগিয়ে দেশকে হেল্প করা বা নিজেদেরকে উন্নত করা। তো স্কোপ কিন্তু রয়ে যাচ্ছে এবং সামনে যারা আসবে তারা আমাদের চেয়ে আরো ব্রাইট, আরো আরো অনেক কিছু করার সুযোগ তারা থাকবে আমরা আশা করি। আপনার ধন্যবাদ নওশের স্যার এবং নাজমুল স্যারকে। আপনাদের এই বক্তব্যের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা খুবই অনুপ্রাণিত বোধ করবে বলে আমি আশা করি। তো আজকের আমাদের লাইভ সেশনে আমি সর্বশেষ প্রশ্নটি নিয়ে হাজির হব আবির ভাইয়ের কাছে। ভাই, আমরা জানি যে আপনি হচ্ছে এয়ারপোর্টে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট হেলথ অফিসার হিসেবে নিযুক্ত আছেন। তো সেখানে করোনা মোকাবেলায় আপনি ঠিক কি ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন, বা ওইখানে হচ্ছে আসলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল, একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এটা আসলে আমি আগেও বলেছি যে আসলে আমরা এখন যারা ফ্রন্ট লাইনে আছি তারা খুব রিস্ক নিয়ে কাজ করছি। তো আমি যেখানে আছি সেটাও ব্যতিক্রম নয়। আমাদের পোস্টিংটা হয় চীনের উহান থেকে। প্রথম যে ফ্লাইট ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে যাবে ডিসিশন হয় তার আগের দিন। আমরা জাস্ট প্রথম দিনই আমরা সেই অবস্থার সম্মুখীন হই যখন খুবই রিস্কি একটা পরিবেশ, খুবই মানে ভয় কাজ করছে মনের মধ্যে। তখন আমরা তাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে নিয়েছি এবং আমি ওই কাজে খুবই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। এরপর হচ্ছে তাদের মধ্যে কোনো ভাগ্যক্রমে কোনো কোভিড পজিটিভ পেশেন্ট ছিল না। এর পরবর্তীতে প্রায় 1.5 মাস পর যে ইটালি থেকে যে ইটালি ফেরত যে ফ্লাইট গুলো এসেছে তাদের সাথেও আমি একদম তাদের স্ক্রিনিং প্রসেসে একদম প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এবং আপনারা যে দেখেছেন ভিডিও ক্লিপস, সেগুলো কিন্তু সব আমার সামনে করা হজ ক্যাম্পে, যে তারা তাদেরকে মানে থাকতে চাওয়া সত্ত্বেও তারা থাকতে রাজি হয়নি। আমি পরবর্তীতে চায়না যে পর্যবেক্ষক দল কিছুদিন আগে বাংলাদেশে এসেছে তাদের সাথে মিটিং এ থাকার সৌভাগ্য হয়েছিল। তো তাদের মুখেই শোনা যে আসলে চীনে কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনটা আসলে প্রত্যেকের যারা থাকবে তাদের নিজ পকেট থেকে টাকা খরচ করে আসলে থাকতে হয়। আর আমাদের দেশে এখানে সরকার কিন্তু এদের সরকারের টাকা দিয়ে আসলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তবুও কিন্তু তাদের আসলে রাখার পসিবিলিটি হয়নি। সেটা অনেক দীর্ঘ প্রসেসে, অনেক দীর্ঘসূত্রিতা, বিভিন্ন ইন্টারডিপেন্ডমেন্টাল অনেক জটিলতার কারণে আসলে রাখা পসিবল হয়নি। কিন্তু ওই সময়টা থেকে কিন্তু এখন প্রত্যক্ষভাবে জড়িত। এরপরে আমি এখন পর্যন্ত যে প্রসেসে আমরা বিদেশ থেকে পেশেন্টকে আমরা স্ক্রিনিং প্রসেসে আনছি তার সাথেও ডাইরেক্টলি ইনভলভ থাকা এই প্রসেসে কিন্তু আমার অনেক কলিগ, আমার প্রায় এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8 জন কলিগ কোভিড আক্রান্ত হয়েছে। এবং তাদের বলা হয়েছে যে একজনের বাবা ইন্তেকাল করেছেন, তার আত্মা মাগফিরাত কামনা করছি। আপনার দেশে প্রায় 1000-এর অধিক ডাক্তার এবং প্রায় 3-4 হাজারের অধিক স্বাস্থ্যকর্মী আসলে আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে প্রায় 50-এর অধিক ডাক্তার আজকে মৃত্যুবরণ করেছেন। তো এই সব মিলে আসলে এই কাজের মধ্যে থাকতে আমাদের আসলে যেহেতু দায়িত্ব পালন করে যেতেই হবে, দায়িত্ব তো আমরা অস্বীকার করতে পারবো না। এবং দেশের এই পরিস্থিতিতে যেহেতু আমাদেরকে সরকার একটা দায়িত্ব দিয়েছে, অবশ্যই আমরা সেটা মাথা পেতে নিব। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা ফ্রন্ট লাইনে আছি, ডাক্তারদের জন্য এবং আনুষঙ্গিক যারা স্বাস্থ্যকর্মী সেবাকর্মী রয়েছেন তাদের জন্য, যাতে আমরা সুন্দরভাবে দায়িত্বটা পালন করে যেতে পারি ইনশাআল্লাহ। এই করোনা ক্রাইসিস থেকে পুরো দেশ সবাই মিলে আমরা যাতে উত্তরণ হতে পারি। ধন্যবাদ। আপনার ধন্যবাদ ভাইয়া আপনাকে।
তো সর্বশেষ আমি তিতাস স্যার আপনার কাছ থেকে জানতে চাই যে হচ্ছে বর্তমানে আমাদের শিক্ষার্থীরা খুবই ক্লান্তিকর একটি মুহূর্ত পার করছে। তাদের স্বাভাবিক পড়াশোনা নেই, এইচএসসি শিক্ষার্থীরা এবং আমাদের হচ্ছে যারা জুনিয়র আছে তারাও। তো স্যার তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে এই সময়টি ঠিক কিভাবে ইউটিলাইজ করা যায় আরো ভালো মতো। ধন্যবাদ আবরার। আমাদের আসলে এই সময়টা ক্লান্তিকর, অবশ্যই ক্লান্তিকর, এবং একটা বিষয় হচ্ছে যে আমরা দুইটা পক্ষ আছে আমাদের, যেমন আমাদের ফার্স্ট ইয়ার এবং আমাদের যারা পরীক্ষা দেবে, যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য আসলে খুবই মানে একটা বলি আমরা মানে খুবই একটা খারাপ সময় বলছি, কারণ হচ্ছে যে আসলে এই সময়টা তাদের পরীক্ষা দিয়ে তাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে না থেকে তারা আসলে কি করছে, তারা এখন এই পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি পরবর্তী ধাপের প্রস্তুতিগুলো নেবে সেই ব্যাপারে আসলে তারা নিজেরাও কনফিউজড। তো আমি তাদের জন্য বলছি যে অবশ্যই আমাদের গোলটা হচ্ছে আমাদের যেন এইচএসসি পরীক্ষার্থী যেটা হবে সেটা যেন খুব ভালোভাবে নিতে পারি, এবং আশা করছি আমরা খুব সহসাই এটা হবে, আশা করছি। কবে হবে জানি না, তারপরও বলছি যে এই পরীক্ষা হয়তো তখন খুব তাড়াতাড়ি সময় হয়ে যাবে। সেই কারণে তোমাদের প্রস্তুত থাকার জন্য, খুব ভালোভাবে প্রস্তুত থাকার জন্য, যে আমরা গ্যাপ কম পাবো, খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, এটা মাথায় রেখে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। এবং সাথে সাথে পরবর্তী ধাপের যে আমাদের ভর্তি কার্যক্রম যেগুলি হয়, ভর্তি পরীক্ষা যেগুলি হয়, তার জন্য প্রস্তুতিটা আসলে আমরা সেইভাবে আমি আসলে ই করছি না যে মানে ওটার জন্য বেশি সময় দেওয়া, কারণ হচ্ছে আগে এইচএসসিটা দিই, তারপর ওটা দেখা যাবে। আর এইচএসসি পড়া যখন ভালো হয়ে যাবে অটোমেটিক আমরা চিন্তা করি যে আমাদের পরবর্তী ধাপে পরীক্ষার জন্য আমরা তৈরি হয়ে যাব। তো সেই কারণে আমরা দুটোকেই একসাথে চালাতে বলছি না, আমি অবশ্যই প্রায়োরিটি দিতে চাচ্ছি এইচএসসি পরীক্ষাকে। আমরা যেন আমাদের সময়টুকুকে আমরা বাসার কাজে নিজেদের স্বাস্থ্যবিধি মেনে বাসার সব কাজে হেল্প করে কিংবা যদি বই পড়তে চাও, বিভিন্ন বড় বই আছে, সাইন্টিফিক বই আছে কিংবা উপন্যাস আছে, সেগুলি পড়বে, মনটাকে প্রফুল্ল লাগবে। এবং তার সাথে সাথে এইচএসসি পরীক্ষার সাথে সাথে পরবর্তী ভর্তি পরীক্ষার কার্যক্রম কিভাবে হয় সেগুলো সম্পর্কে একটু অল্প বিষয়, আমি বলছি না যে অনেক পড়ো না, খুব কম, যদি তোমার মেইন পড়া হয় 95%, তাহলে 5% তুমি এর জন্য রাখতে পারো। আর যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের আসলে বলছি আমাদের ক্লাসগুলি দেওয়া হচ্ছে আমাদের এলডিসি লার্নিং এ, সেখান থেকে ক্লাসগুলি দিয়ে তুমি বাসায় পড়ার চেষ্টা করো। জানি একটু কষ্ট হচ্ছে, একটু বুঝতে সমস্যা হচ্ছে, ক্লাসটার মতো ফ্যাসিলিটি নেই, তারপরও আমরা চেষ্টা করছি তোমার যতটুকু দেওয়া যায় ওই ততটুকু নিয়েই তোমরা একটু চেষ্টা করো, বই খুলে বইটা পড়ো, আমাদের ক্লাসগুলি দেখো, দেখবে আস্তে 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 কিন্তু আমরা এটার সাথে কপ করতে পারছি না, আমরা জানি না আমাদের এরকম অবস্থা হবে, তাহলে এই জন্য আমরা নতুন একটা সিস্টেমে যাচ্ছি। তো সেই কারণে তোমাদের কষ্ট হবে, আমাদের কষ্ট হচ্ছে, তোমরা চেষ্টা করে ওদের সাথে নিজেকে জড়িয়ে ফেলার চেষ্টা করো এবং ভালো করে পড়ার চেষ্টা করো। এবং ফার্স্ট ইয়ার শেষ, এখন সেকেন্ড ইয়ারে পড়া পড়ছো, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তো সব মিলিয়ে তোমাদের একটু বাসার কাজ, আবার বলছি বাসার পরিবারের সাহায্য করবে, এবং সেই সাথে বিভিন্ন বই, উপন্যাস, গল্প পড়বে, এবং সেই সাথে এই পড়াগুলি ভালোভাবে চালাবে। সময়কে নষ্ট করো না, আর সময়কে যথাযথভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো। আর আজকে বোধহয় এখানে আমাদের বোধহয় শেষ হয়ে যাচ্ছে। আমি সবাইকে জানাচ্ছি যে আমি আমাদের নাজমুল স্যার, আমাদের নওশাদ স্যার এবং আবিদকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে আসার জন্য। এবং আমাদের সায়েন্স ক্লাব আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করব, এরপরে আমাদের আশা করছি আমরা ক্যারিয়ার নিয়ে কোনো একটা প্রোগ্রাম করতে পারি কিনা, আমরা আমাদের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের সায়েন্স ক্লাবের মেম্বাররা আছেন, অর্ডিমেন্টরা আছে, তাদেরকে নিয়ে কিছু বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা আছে আমাদের করার জন্য, সেগুলি করবো। এবং সায়েন্স ফেয়ার করার একটা ভার্চুয়ালি সায়েন্স ফেয়ার করার ইচ্ছা পোষণ করছি, আমরা তৈরি হচ্ছি। তো এরকম কার্যক্রমের মাধ্যমে আসলে আমরা ভার্চুয়ালি নিজেরা সবসময় সতেজ থাকার চেষ্টা করছি। আমরা সবসময় জানি আমরা যেন সতেজ থাকি, সব প্রাণ থাকি, যেন আমরা ভালোভাবে আমাদের জীবনটাকে এখন এই সময়টাতে চালাতে পারি, উৎফুল্লতার সাথে, মন খারাপ করে না, যতটুকু পারা যায় সতেজ ভাবে আমরা যেন দিনটাকে পার করতে পারি। আমরা ধন্যবাদ স্যার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি সর্বশেষ কিছু কমেন্ট করছি, যারা কমেন্ট করেছে এবং যারা দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। নটরডেম ইকো ইন স্পেস ক্লাবের পক্ষ থেকে গ্রেট ইনিশিয়েটিভ কমেন্ট করা হয়েছে, ধন্যবাদ স্যারকে। আনান বড়ুয়া ভাইয়া 2018-19 সেশনে প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে যুক্ত ছিল। ভাইয়া লিখেছে ভেরি ইনফরমেটিভ সেশন, থ্যাঙ্কস টু অল দ্য গেস্টস ফর গিভিং দিস হেল্পফুল ইনফো অফ কারেন্ট সিচুয়েশন। এছাড়াও যারা কমেন্ট করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং গেস্ট যারা আমাদের মাঝে ছিলেন
ইতাস স্যার, ফাদার নাজমুল স্যার, নওশের স্যার, আবির ভাই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনারা খুবই ব্যস্ততা মুখর একটি সময় পার করেন, কিন্তু এরই মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা খুবই ধন্যবাদ পোষণ করছি। তো পরবর্তীতে আমরা হয়তোবা আবারও উপস্থিত হব বিশিষ্ট কিছু অতিথি নিয়ে। পরবর্তীতে আমাদের লাইভ সেশন গুলো এভাবে আমরা কন্টিনিউ করব। টিল দেন, স্টে সেফ, স্টে সাউন্ড, গুড নাইট। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।